ফোনের কনভারসেশন আমেরিকা টু বাংলাদেশ। হ্যালো, আর ইউ কমিশনার লিমন? ইয়েস। আমার স্যার আপনার সাথে কথা বলবেন। লোকটা তার ফোন পাশে বসা ব্যক্তির দিক এগিয়ে দিল। ফোন কানে গুজে নিয়ে বলতে লাগলো, রাফি রেজওয়ান স্পিকিং। আই হোপ চিনেছেন। ইয়া স্যার, কি করতে হবে? চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, খবর পেয়েছি আমেরিকা থেকে রাত 11:45-এ আমার ওয়াইফ বাংলাদেশ ব্যাক করার ফ্লাইটে উঠেছিল। আমি তার সম্পূর্ণ ডিটেলস চাই। কখন নেমেছে বাংলাদেশ, কোথায় আছে। আমার সিকিউরিটি সব ইনফরমেশন পাঠিয়ে দেবে। শিওর স্যার, আমি আজকে অ্যাকশন নিচ্ছি। ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। শিওর স্যার। কমিশনারকে ভয় দেখে পাশে বসা পুলিশ অফিসার বলে উঠলেন, কি হয়েছে স্যার? কে কল করলো? রাফি রেজওয়ান। হোয়াট? ওই আমেরিকার মাফিয়া রাফি রেজওয়ান? হুম। স্যার কেন? কয়েকদিন আগে নিউজে দেখেছিলাম উনি ঈশিতা নামের একজন মেয়েকে জোরপূর্বক বিয়ে করেছেন। সেই মেয়ে পালিয়ে বাংলাদেশ চলে এসেছে। আমি যতটুকু জানি উনি তো বেশ নাম করা বাংলাদেশে অ্যান্ড আমেরিকায়। ওনাকে রিজেক্ট করবে এমন মেয়ে পৃথিবীতে আছে? কান্ট বিলিভ। অ্যাকশন নাও। জি স্যার। রাফি ফোনটা কেটে রাগে আছাড় মারে ফ্লোরে। পাশের থেকে তার সিকিউরিটি নিশান বলে উঠল, স্যার কাম ডাউন। ওর সাহস কত বড়, আমার থেকে পালাতে চাইছে রাফি রেজওয়ানের থেকে। নিশান, গেট রেডি, আমরা কাল বাংলাদেশ যাচ্ছি। ইয়েস স্যার। বাসের লাস্ট সিটে জানালার পাশে বসে আছে ঈশিতা। নানান রকম ভয় আর কৌতূহল নিয়ে চোখ বুজে রয়েছে সে। ঈশিতার ভাবনায় ছেদ পড়ে তার পাশের সিটে বসা ব্যক্তির আওয়াজে। এই যে আপু, বাস এসে পড়েছে, নামবে না? ঈশিতা থতমত খেয়ে চারপাশে চোখ বুলিয়ে দেখলো বাসে কেউ নেই, সবাই যথাযথ নেমে পড়েছে। ঈশিতাও পেছন পেছন নেমে আসলো। হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা মেইন স্ট্রিট রোডের এক কোণায়। চারপাশ চোখ বুলিয়ে দেখছে সবাই সবার জীবন নিয়ে দৌড়াচ্ছে। অচেনা শহরে কি করবে, কোথায় যাবে কিছুই জানে না ঈশিতা। রাত্রি 1:30-এ উঠেছিল বাসে। এভাবে 3টা বাস অতিক্রম করে এসেছে এই অচেনা শহরে। বাংলাদেশ সম্পর্কে তেমন ভালো জ্ঞান নেই ঈশিতার, তাই কিভাবে চলতে হবে বা কি করতে হবে জানে না সে। অচেনা মানুষজনের চলাফেরা দেখায় ব্যস্ত হয়ে পড়েছে। আশেপাশে চিল্লাচিল্লি চলছে গাড়ি ভাড়া নিয়ে, আরেক পাশে মারামারি মোবাইলের জন্য হয়তো। ঈশিতা তাদের কাণ্ড দেখছে, এগুলো দেখার সৌভাগ্য কখনো হয়নি তার। লাগেজ নিয়ে হাঁটা ধরলো, নিজের মতো করে লাগেজ নিয়ে ঘুরছে। দুপুর পেরিয়ে বিকেল হতে চললো, এখনো ক্ষুধার্ত। পাশে বড় এক রেস্টুরেন্ট দেখে ঢুকবে, তখনই মনে পড়লো টাকা তার কাছে খুবই কম। মন খারাপ করে একটু দূরে এক নর্মাল ধাবায় ঢুকলো। ধাবাটা বেশ কভার করা মানুষ দিয়ে। মন খারাপ করে বের হবে, তখনই এক মেয়ে আওয়াজ দিল ঈশিতাকে। এখানে বসতে পারো, আমি একাই আছি, তোমার যদি প্রবলেম না হয়। ঈশিতা খেয়াল করলো এটা বাসে তার পাশে বসা মেয়েটা। মুচকি হেসে লাগেজটা সাইড করে মেয়েটির পাশে গিয়ে বসলো। ঈশিতা মেয়েটির খাওয়া দেখছে, এখানে কি আছে বা কি অর্ডার করবে কিছুই ধারণা নেই, তাই চুপচাপ বসে আছে। মেয়েটি খেয়াল করেছে, তাই সে বলল, অর্ডার করছো না যে? আসলে আই রিয়েলি ডোন্ট নো এখানে কি বিক্রি করে বা কি পাওয়া যাবে। মেয়েটি বেশ অবাক হয়েছে ঈশিতার কথায়। আর মেয়েটি বেশ বুঝতে পেরেছে যে ঈশিতা হয়তো অন্য দেশ থেকে এসেছে। কারণটা তার কথার স্টাইল আর ড্রেস। ঈশিতার বেশিরভাগ কথা ইংলিশে ছিল, আর ড্রেস হোয়াইট জিন্স, ফুল হোয়াইট গেঞ্জি আর মাথায় ক্যাপ। বেশ ফর্সা, চুলগুলি যথেষ্ট বড়। কোনো বড়লোক ফ্যামিলির মেয়ে, তাই ঈশিতাকে দেখলেই বোঝা যাচ্ছে। মেয়েটি মুচকি হেসে একটি ছোট ছেলেকে ডেকে ঈশিতার জন্য খাবার আনালো। ঈশিতা ঢোক গিলে একবার খাবারের দিকে তাকালো, আরেকবার পাশে মেয়েটির দিকে। মেয়েটি কেসে বলল, এখানে এইসব খাবারই পাওয়া যায়। ঈশিতা কথা না বাড়িয়ে খেতে শুরু করলো। এইসব খাবারের সাথে প্রথম পরিচয় ঈশিতার। বেশ তৃপ্তি নিয়েই খাচ্ছে। খেতে খেতে পাশে বসা মেয়েটি বলে উঠল, কোন দেশ থেকে এসেছো? ঈশিতা বেশ অবাক হলো, তাও শান্ত গলায় বলল, আমেরিকা। তা বাংলাদেশে কি করছো আর কার কাছে এসেছো? কেউ নেই এখানে, কোথায় যাব তাও জানি না। নাম কি? ঈশিতা ইকরাম। ইয়োর? মিলি। দুজন বেশ ভালোই কথা বলে খাওয়া শেষ করলো। মিলি তার লাগেজ নিয়ে চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, আমি এবং আমার দুটো ফ্রেন্ড মিলে একসাথে থাকি, তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো। ঈশিতা বেশ খুশি হয়, বাচ্চাদের মতো লাফিয়ে বলে উঠল, রিয়েলি ক্যান আই? ইয়া। চলো। ঈশিতা মিলির সাথে তার লাগেজ নিয়ে চলা শুরু করলো। দুজন অনেক কথাই বলেছে, কিন্তু মিলি ঈশিতাকে তার ফ্যামিলি সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করেনি। কারণ এটা নেহাতি পার্সোনাল, না হলে কেউ আমেরিকা থেকে লুকিয়ে বাংলাদেশ আসবে কেন?
মিলি গন্তব্যে চলছে আর ঈশিতাকে দেখছে। সম্পূর্ণভাবে খেয়াল করলে বোঝা যাবে কোনো বড়লোক বাবার মেয়ে, একদম বাচ্চা বাচ্চা স্বভাব। যেমন দেখতে সুন্দর তেমনই তার মায়াবী চাহনি। ঈশিতা আনমনে হাঁটছে, কিছু দূর যেতেই হাঁটু ধরে জোরে শ্বাস নিয়ে বলতে লাগলো, মিলিয়ায়, আই এম টায়ার্ড। আমার পা আর চলছে না। হোয়াট ডু আই ডু? মিলি একটু শব্দ করে হেসে ফেললো। হেসে হেসেই জবাব দিল, ইয়া, আমরা তো জাস্ট অল্প রাস্তা ক্রস করলাম। এতটুকু রাস্তা তো 2 বছরের বাচ্চাও ইজিলি ক্রস করতে পারবে। আমি গাড়ি ছাড়া কখনো চলাচল করিনি তো। মিলি এখন সম্পূর্ণ শিওর যে ঈশিতা কোনো সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে না। সে একটা রিক্সা ডেকে নিল। দুজন মিলে টুকটাক গল্প করতে করতে পৌঁছালো। মিলিরা ভাড়া থাকলেও হাই সোসাইটিতেই বসবাস করে। এলাকাটা বেশ উন্নত দেখেই বোঝা যাচ্ছে। রাস্তার মোড়ে এক কিনারে রিক্সা দাঁড়ায়। ভাড়া দিয়ে আবার হাঁটা ধরে দুজন। আশেপাশে সকল বাড়ি 6 থেকে 7 তলার উপরে হবে। নানান রঙের বিল্ডিং এর বাড়ি দেখা যাচ্ছে। ঈশিতা তার লাগেজ নিয়ে বাচ্চাদের মতন লাফিয়ে লাফিয়ে চারপাশ দেখছে আর মিলিকে পিছনে ফেলে চলেছে। মিলি পিছন থেকে ঈশিতার কাণ্ড দেখে হেসে দেয়। মিলি ভাবছে যথেষ্ট ছোট, 18-19 হবে। এই বয়সের মেয়েরা প্রায় সব বুঝে, বাট ঈশিতা আলাদা। কারণটা ওর স্বভাব। যে কাউকে বিশ্বাস করে লাফিয়ে লাফিয়ে তার সাথে যাওয়া কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ না। মিলি একটা বাড়ির সামনে দাঁড়ালো আর ঈশিতাকেও ইশারা করে বলল এখানে দাঁড়াতে। বাড়িটা হোয়াইট রঙের 12 তলা। পাশে গাড়ি পার্ক করার প্লেস। ভিতরের মধ্যে বড় ঝর্ণার পুল। মিলি গেটে দাঁড়াতেই দারোয়ান গেট ওপেন করে দিল। লিফটে উঠে 2 বাটনে টিপ দেওয়া হলো। 2 তলা পৌঁছাতেই গেটে কলিং বেল বাজালো মিলি। আর ঈশিতা চারপাশে নিজের মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দরজা খুললো 20-21 বছরের এক মেয়ে। গেঞ্জি আর ট্রাউজার পরা ছিল। মিলি ভ্রু কুঁচকে বলল, এখানে কি দাঁড়িয়ে থাকতে হবে? চাপ, ভিতরে যাব। ঈশিতা, ভিতরে আসো। ঈশিতা মিলির পিছন পিছন ভিতরে প্রবেশ করলো। ভিতরে সম্পূর্ণ গোলাপি রং করা। ড্রয়িং রুমে গিয়ে বসলো মিলি। হাতে টান দিয়ে পাশে ঈশিতাকেও বসিয়ে দিল। মিলির সাথে থাকে 2টা মেয়ে। ওদের সামনে এসে বলল, মিলি ঈশিতার দিকে তাকিয়ে বলল, ঈশিতা, এই হলো আমার রুমমেট প্লাস বেস্ট ফ্রেন্ড। এর নাম লিজা আর ওর নাম সুমি। আর লিজা আর সুমি, ও হলো ঈশিতা। ঈশিতা মুচকি হেসে দাঁড়িয়ে নিজের হাত বাড়িয়ে বলল, হাই, আই এম ঈশিতা ইকরাম। ছোট করে সবাই বলে ইস্যু। নাইস টু মিট ইউ গাইস। লিজা সুমিও দাঁড়িয়ে হাত মিলিয়ে হ্যান্ডশেক করলো। মিলি লিজা আর সুমিকে ঈশিতার ব্যাপারে খুলে বলল। লিজা বলল, নো প্রবলেম ঈশিতা, আমাদের সাথেই থাকবে। তো ঈশিতা কোথায় থাকতে? ফ্যামিলিতে কে আছে? আর বাংলাদেশে কেন এসেছো? ঈশিতা মনটা খারাপ হয়ে যায়। মুখটা মলিন করে রইল। মিলি বুঝতে পেরে বলল, থাক ঈশিতা, বলতে হবে না। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঈশিতা মুচকি হাসার চেষ্টা করে বলল, সমস্যা নেই আমার বলতে। আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী আফজাল ইকরাম সাহেবের একমাত্র মেয়ে আমি। বাংলাদেশে থাকতাম আমরা। আমি যখন 7 বছরে ছিলাম তখন বাবা মা ঝগড়া হয়। তার জন্য বাবা আমায় তার সাথে আমেরিকা নিয়ে যান। আমি 7 বছর থেকে নানির কাছেই বড় হয়েছি। বাবা আমায় অনেক আদর করেন, কিন্তু মমকে অনেক মিস করছিলাম। সুমি বলে উঠল, তার মানে তো তুমি বেশ বড়লোক ফ্যামিলি থেকে বিলং করো। আচ্ছা, তাহলে এখানে আসার কারণ কি? ঈশিতা মুখটা মলিন করে বলল, পরশু আমার বিয়ে হয়েছে জোরপূর্বক ভাবে। মিলি লিজা সুমি সবাই বড় বড় চোখ করে ঈশিতার দিকে তাকিয়ে বলে, হোয়াট, ইউ আর বিবাহিত? আর জোরপূর্বক মানে তো তুমি তোমার হাজবেন্ডকে রেখে এখানে কেন এসেছো? ঈশিতা জোরে শ্বাস ফেলে বলল, আমাকে জোর করে বিয়ে করেছে। আমি তো তাকে চিনিও না। কোথা থেকে এসে আমার ফ্রেন্ড নিন্সকে মার্ডার করে আমায় তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। মিলি অবাক হয়ে বলল, মার্ডার? তোমার বাবা নাকি অনেক বড় লোক? তাহলে তার মেয়েকে কোনো সাধারণ ছেলে তুলে নিয়ে গিয়ে তো বিয়ে করে ফেলতে পারে না। আর মার্ডার? রিয়েলি? সে কোনো সাধারণ না। হি ইজ আ মাফিয়া। আমার ফ্রেন্ডকে মার্ডার করেছে। মিলি একটু রেগে বলল। খুলে বলো তো প্লিজ। ঈশিতা জোরে শ্বাস ফেলে বলতে শুরু করে, সেদিন আমার ইউনিভার্সিটি বন্ধ ছিল, তাই ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বের হই। আমার ফ্রেন্ড লিন্স সর্বদা আমার সাথেই থাকতো। ও নাকি আমায় ভালোবাসতো, বাট আমি কখনো এত সিরিয়াসভাবে ভাবিনি। সেদিন ও আমায় মলে পাবলিক প্লেসে প্রপোজ করে। আমি কিছু বলার আগেই কিছু গার্ড এসে লিন্সকে মারতে থাকে, বাট কেউ কিছু বলছে না। আমি ওদের থামাবো তার আগে কেউ আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আমি তাকে দেখতে পারছিলাম না, জাস্ট আমাকে টেনে নিয়ে যাচ্ছে। পেছনে তাকিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছি। আমার ফ্রেন্ডরা চেঁচাচ্ছিল, বাট কেউ কোনো হেল্প করছিল না। একটা বড় ব্ল্যাক কালারের কার এসে আমাদের সামনে থামলো। সে আমায় ধাক্কা মেরে ভেতরে বসিয়ে নিজেও বসে পড়লো। অন্ধকারে বেশি দেখতে পারছিলাম না আমি।
চিল্লাচ্ছিলাম আর বলছিলাম, হু আর ইউ? ইউ ডোন্ট নো হু আই অ্যাম। জাস্ট লিভ মি, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফর দিস। উনি নিজের ফোন টিপাতে ব্যস্ত। আমি আমার মতো চেঁচাচ্ছি, বাট লোকটা কোনো রিয়াকশনই করছে না। গাড়িটা একটা বিশাল বড় বাংলোর সামনে থামালেন। অবভিয়াসলি আমাদের থেকেও খুবই সুন্দর ছিল বাড়িটা। আমি গাড়িতেই বসেছিলাম। লোকটা একটা ওয়ার্ডও বলল না, আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেলেন। কাজী, উকিল, পেপারস সব আগে থেকেই রেডি ছিল। আমাকে সোফাতে বসিয়ে দিলেন। আমার পাশে বসলেন পা উঁচু করে। কতগুলো গার্ড কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি লোকটার দিকে। মাশাল্লাহ, এত হ্যান্ডসাম ছিল যে আমায় প্রপোজ করলে হয়তো সাথে সাথেই হ্যাঁ বলতাম। জোর করে তুলে আনতে হতো না। লম্বা 6 ফিট 2 ইঞ্চি হবে, অনেকটা ফর্সা, কোট পরা ছিল সেদিন। তার মুখে একটাই কথা শুনলাম, স্টার্ট নাও। কাজে বিয়ে পড়ানো শুরু করলেন। আমি কিছুটা বুঝতে পেরে দাঁড়িয়ে চেঁচামেচি করে চেঁচিয়ে বললাম, এখানে কি হচ্ছে এসব? লোকটা পাশের দিকে ইশারা করতেই দেখি লিন্স আর আমার বাকি ফ্রেন্ডসদের বেঁধে রেখেছে। আমার দিকে তাকিয়ে পাশে হাত দিতেই দ্বিতীয় গার্ড তার হাতে গান দিলেন। তিনি গান নিয়ে স্ট্রেটলি লিন্সকে শ্যুট করে দিলেন। সাথে সাথে লিন্স ধপ করে ফ্লোরে লুটিয়ে পড়ল। আমি কানে হাত দিয়ে জোরে চেঁচিয়ে উঠলাম। তখনই আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। মিলি উৎসুকভাবে বলে উঠল, শ্যুট করে দিল? ইউ মিন মার্ডার? আল্লাহ! তারপর তারপর বলো। ঈশিতা আবার বলতে শুরু করলো, আমি নিজেকে একটা রুমে পাই। চোখ খুলে দেখি একটা গোলাপি রুম, পুতুল এবং নানান অ্যানিমি দিয়ে সাজানো, আমার মনের মতো। আমার বাসায় নিজের রুম অনেকটা এমনভাবেই সাজানো। চোখে ভেসে আসলো লিন্সের চেহারা। লাফ দিয়ে উঠে পড়লাম। দেখি পাশে দুটো মহিলা দাঁড়িয়ে আমাকে জাগতে দেখেই বলতে লাগলেন, ম্যাম, ইউ হ্যাভ টু কাম উইথ আস নাও। আমি লিন্সের মার্ডার দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই আমি তাড়াতাড়ি ওনাদের সাথে নিচে নেমে গেলাম। বেশ বড় বাড়িটা, আর দেখতে মাশাল্লাহ। নিচে চোখ পড়তেই আমি অবাক। আমি যে দৃশ্য দেখে চোখ বুজেছিলাম সেই সেম দৃশ্য। মানে হলো কাজের জায়গায় আমার ফ্রেন্ডরা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই, আর লিন্সও রক্তাক্তভাবে সেখানেই পড়ে আছে। আমাকে মহিলাটা সোফাতে বসালো। আমি পলকহীন চোখে লিন্সকে দেখছি। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, আর কিছু বলার সাহস হয়নি লিন্সের মার্ডার দেখে। চুপচাপ করলাম যা কাজী আর উকিল বলল। বিয়েটা হয়ে গেল। যাকে বিয়ে করলাম তাকে আমি চিনিও না, আমি আর কোথাও তাকাইও নি। আমায় নিয়ে গেল সেই রুমটায়। আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। কেন এমন করলেন বা কি করেছি আমি? কি আর হলো আমি কিছুই বুঝতে পারলাম না। মহিলাটা একটা লেহেঙ্গা এনে বলল, ম্যাম, এইটা পরে নিন, আমরা সাজিয়ে দেব। স্যার আপনাকে সাজিয়ে তার রুমে পাঠাতে বলেছেন। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বুঝতে পেরেছি আমি কিছু বললে নেহাতি বোকামি ছাড়া কিছুই হবে না। তাই রেডি হয়ে নিলাম। ওনারা বাহিরে চলে গেল। আশেপাশে তাকিয়ে দেখলাম একটা প্রবাবলি বারান্দা। আমি কাবার্ড থেকে দুটো শাড়ি নিয়ে বাঁধলাম রেলিংয়ে। রাত্রি হলেও প্রচুর লাইটস গার্ড দিয়ে ফুলফিল। আমি নেমে কিছু ফুল গাছের পিছে লুকিয়েছিলাম। হঠাৎ গার্ডগুলো কাকে যেন শ্যুট করে দিল। আমি চিৎকার করতে গিয়েও নিজের মুখ নিচে চেপে ধরলাম। রাত্রি ছিল তাই কেউ দেখেনি। খেয়াল করে দেখলাম গার্ডগুলো কাউকে মারতে বিজি। এই সুযোগে ভয়কে আয়ত্তে আনলাম। সেই ফাঁকে ধীরে বের হয়ে গেলাম। কোনোভাবে বাসায় পৌঁছলাম। গিয়ে দেখি ওখানে গার্ড, পুলিশ। আমি দৌড় দিব, তখনই পেছন থেকে কেউ টেনে আড়ালে নিয়ে গেল। আমি ফিরে দেখি আমার ড্যাড। জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ড্যাডও আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবাকে আমি কিছু বলবো তার আগেই বাবা বলল, শোন প্রিন্সেস, এই টাকাগুলি নিয়ে আর তোর সব ড্রেস পার্স এই লাগেজে রেডি করে দিয়েছি। বাংলাদেশ চলে যা তোর মায়ের কাছে। এখানে সব ঠিক হলে নিয়ে আসবো তোকে। আমি বেশ অবাক হয়ে বললাম, ড্যাড তুমি কাকে ভয় পাচ্ছ? প্রিন্সেস যে তোকে নিয়ে গিয়েছিল সেই লোকটা কোনো সাধারণ কেউ না। ও একজন মাফিয়া আর আমার থেকে বড় ব্যবসায়ী। পুলিশ কমিশনার মিনিস্টার সব ওর আন্ডারে। কিচ্ছু করতে পারবো না আমি। দেরি হচ্ছে, তুই তাড়াতাড়ি চলে যা। ড্যাড আমায় জোর করে পাঠিয়ে দিলেন। আমি বেরিয়ে পড়লাম। এয়ারপোর্ট আরেক বিপদ। অলরেডি ওখানে ভিড় হয়ে আছে গার্ড দিয়ে। সবার মধ্যে ওখানে আমি ওই মাফিয়া লোকটাকে দেখলাম। আমি তাড়াতাড়ি সাইড হয়ে লুকিয়ে পড়লাম। তখনই আমি ওই লোকটার আওয়াজ শুনলাম, নিশান।
ইয়েস স্যার। আই অ্যাম ড্যাম শিওর ও এখনও এখানেই আছে। ফাইন্ড হার। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি তো এটাই বুঝতে পারছিলাম না উনি আমার পেছনে কেন পড়ে আছেন। আমি আল্লাহর নাম নিয়ে পাশের এক মেয়ের থেকে হেল্প নিয়ে বোরকা পরে নিলাম। কোনোভাবে সব বিপদ ক্রস করে বাংলাদেশ পৌঁছালাম, তার পুলিশ কমিশনার গার্ডদের আড়াল করে। মিলি, লিজা, সুমি বসা থেকে দাঁড়িয়ে পড়ল। অবাক হয়েছে অনেক। লিজা অবাক হয়ে বলল, মনে হলো কোনো ফিল্মের কাহিনী শুনলাম ইয়ার, আনবিলিভেবল। বাই দ্য ওয়ে, লোকটার নাম কি? জানি না তো। মিলি, লিজা, সুমি বসা থেকে দাঁড়িয়ে পড়ল। অবাক হয়েছে অনেক। লিজা অবাক হয়ে বলল, আচ্ছা, তোর মা কোথায় থাকে? জানি না। তোমাকে কি পছন্দ করে লোকটা? জানি না, আমি তো লোকটাকে সেদিন প্রথম দেখেছিলাম। আমার মনে হয় তোকে ভালোবাসে। ঈশিতা আর কিছুই বলল না। মিলি ঈশিতাকে তার রুম দেখিয়ে বলল, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, বাকি কথা পরে হবে। ঈশিতা রুমটা ঘুরে ঘুরে দেখছে। একদম সিম্পল, বেড, ড্রয়ার ছাড়া আর কিছুই নেই রুমে। তারপরে বেশ সুন্দর দেখাচ্ছে। পাশে বারান্দা। ঈশিতা মিষ্টি এসে বারান্দায় চলে এলো। চোখ দুটি বন্ধ করে প্রাকৃতিক বাতাস অনুভব করতে লাগলো। বিল্ডিংগুলির জন্য মেন স্ট্রিট রোড ছাড়া বেশি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বাড়ির নিচে গার্ডেনটা বেশ ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। রুমে ফিরে এসে লাগেজটা ওপেন করলো। মুচকি হেসে ফেললো ঈশিতা। তার বাবা তার প্রিয় টেডিটাও দিয়ে দিয়েছে। টেডির সাথে চিঠিও ছিল। ঈশিতা চিঠিটা খুলে পড়তে শুরু করলো। সরি প্রিন্সেস, আমি তোমার বেস্ট ডেট নই। না হলে তোমায় একা ওই অচেনা দেশে পাঠাতে পারতাম না। কি করব বলো? তুমি চিন্তা করো না, আমি এদিক সামাল দিয়ে তোমায় নিতে আসবো। তোমার মায়ের ঠিকানা দিয়ে দিয়েছি আমি, আর সাথে নাম্বারও আছে। মায়ের সাথে কন্ট্যাক্ট করে ওখানেই উঠো। ঠিক মতো খাওয়া দাওয়া করো। অ্যান্ড আমি আমার প্রিন্সেসকে অনেক মিস করব। কষ্ট করে নিজ হাতে খেয়ে নিও, না হলে মমকে বলো, সে খাইয়ে দেবে। আর বাংলাদেশ বেশি একটা ভালো না, সেখানে একা একা চলাফেরা একদম করবে না। তোমার ড্যাড। চিঠিটা পড়ে চোখ থেকে 2-3 ফোঁটা পানি বেরিয়ে এলো। চোখের পানি মুছে নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিল, মম লিখে। ফ্রেশ হতে চলে গেল ঈশিতা। অনেকক্ষণ শাওয়ার নিয়ে বের হলো। মিলি ঈশিতাকে ডাকতে এসে দেখে ঈশিতা ছোট প্যান্ট আর ছোট গেঞ্জি পরা। দেখতে একদম বারবি ডলের মতো লাগছে, বাট এটা তো আর আমেরিকা না। মিলি দরজা নক করলো। পিছনে ফিরে ঈশিতা মুচকি হেসে বলল, আরে, ডোন্ট নিড টু নক, জাস্ট কাম, ওকে? মিলিও হেসে রুমে প্রবেশ করলো। মিলি একটু হেসে বলল, ইস্যু, একটা কথা বলি? ইয়া, শিওর। তুমি রুমে এগুলো পরে থাকলে আমাদের প্রবলেম নেই, বাট প্লিজ বাইরে এগুলো পরে বের হও না। এখানের মানুষ ভালো না। ওকে, বাট আমার সব কাপড় তো এমনই। আচ্ছা, আমি আমার নিউ সালোয়ার স্যুট তোমায় দিয়ে যাব, ওকে? ওকে, আসো, ডিনার করে নিই। চলো। 3 জন মিলে ডিনার করছে। তখনই ঈশিতা বলে উঠল, মমের নাম্বার আর অ্যাড্রেসটা পেয়েছি। কোথায়? আমার লাগেজে ড্যাডের চিঠি পেয়েছি, ওখানেই লেখা ছিল। মিলি কিছু ভেবে বলে উঠল, ওকে ইস্যু, তুমি কয়টায় ঘুম থেকে ওঠো? ভার্সিটি থাকলে 11টায় উঠতাম, আর না থাকলে দুপুর হয়ে যেত। মিলি, সুমি, লিজা সবাই সবার মুখ চাওয়াচাই করছে। একটু হেসে মিলি বলল, ওকে, আমাদের ভার্সিটি আছে তো কাল। তুমি ঘুম থেকে উঠতে উঠতে আমরা এসে পড়ব। এসে তোমার ড্যাডের দেওয়া ঠিকানা অনুযায়ী খুঁজতে যাব তোমার মমকে, ওকে? আচ্ছা। খাওয়া দাওয়া যে যার মতো ঘুমিয়ে পড়ল। ঈশিতাও বিছানায় গায়ে এলিয়ে দিল। চোখ বুজতে চোখে ভেসে এলো নিন্স এর মার্ডারের দৃশ্য। ভয়ে গলা শুকিয়ে গেল ঈশিতার। নিজে নিজে বলে উঠল, উনি কি আমায় মার্ডার করতে চাচ্ছেন? আল্লাহ, প্লিজ সেভ মি। এগুলি বিড়বিড় করতে করতে ঘুমিয়ে গেল ঈশিতা। স্যার, স্যার প্লিজ স্টপ, আর ডিং করিয়েন না। রাফি মাথা উঁচু করে বলল, নিশান, ডোন্ট কল মি দ্যাট, ইউ নো না, ইউ আর লাইক মাই ব্রাদার। তুই ছাড়া আর কে আছে আমার? আমারও যে তুমি ছাড়া আর কেউ নেই। কি করব বল? আমি আর কাউকে হারাতে পারবো না। হারাতে হারাতে আই অ্যাম টোটালি টায়ার্ড। তাই তো তোকে সবার সামনে আপন করে কথা বলি না, না হলে যে তোকেও হারাতে হবে আমায়। অনেক ভালোবাসো এই শুভাবুকে, তাই না? ডোন্ট নো হোয়াট ইজ লাভ। কেয়ার, জেলাস, কানেকশন, রিগ্রেট, ক্রেজিনেস, জাস্ট আই নো ইজ ইস্যু ইজ মাইন্ড অ্যান্ড আই কান্ট লিভ উইদাউট হার। নিশান, সেদিনই বলেছিলাম তুমি ওকে প্রপোজ করলে ও কখনোই তোমাকে রিফিউজ করতো না। বাট তুমিই তো বললে তুমি ওর থেকে দূরে থাকতে চাও, ওকে তোমার এই ভয়ানক লাইফের সাথে জড়াতে চাও না। ওকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। জানিস নিশান, সেদিন ছিল বুধবার। আমি গাড়িটা নামিয়ে আমাদের রেস্টুরেন্টে বসেছিলাম। উপরের তালায় ছিলাম, সম্পূর্ণ একা লাঞ্চ করছিলাম। নিচে অনেক কাস্টমার ছিল। তখনই
চোখ পড়ে ইস্যুর দিকে। বাচ্চাদের মতো হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল। আমি কয়েক মিনিট ওর দিকেই তাকিয়েছিলাম। মনে ধরেছিল ও যতক্ষণ ছিল আমি বসে ওকেই দেখছিলাম। প্রায় আমি আসতাম আর ঠিক ওই টাইমে ও আসতো ওর ফ্রেন্ডসদের নিয়ে। ধীরে ধীরে ভালো লাগতে শুরু করলো ওকে। হঠাৎ চোখ গেল পাশে বসা ইস্যুর ফ্রেন্ড নিন্সের দিকে। নিন্সকে দেখেই বুঝেছিলাম ও ইস্যুর প্রতি উইক। তাও আমি সহ্য করতাম। বাট সেদিন ও লিমিট ক্রস করে ফেলেছিল। ও ইস্যুকে প্রপোজ করেছিল, তাও পাবলিক প্লেসে হাত ধরে। তাই আর নিজেকে ঠিক রাখতে পারিনি। কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে ওই বাচ্চা ইস্যুটা এত চালাক। নিশান মুচকি এসে জবাব দিল। রাফি রিউজানের ওয়াইফ, চালাক তো হতেই হবে। নেশাখোর অবস্থায় হেসে ফেলল রাফি। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, নিশান, লাগেজ রেডি কর। আর বাংলাদেশে আমি আমাদের বাংলোতে উঠব। কামিশানের সাথে কথা বলে দেখ কি ইনফরমেশন পেয়েছে। ওকে। আর এখন গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। আচ্ছা। ঢুলতে ঢুলতে উপরে চলে গেল রাফি। নিচে দাঁড়িয়ে রয়েছে নিশান। মুচকি হেসে ফেললো। ভাবতেই ভালো লাগছে যে রাফি রিজওয়ান দা মাফিয়া সে কোনো মেয়েকে পাগলের মতো ভালোবাসে, অথচ প্রকাশ করতে চাচ্ছে না। মদের নেশা কাটতেই সব ভুলে যাবে রাফি। এই মদ খেলে মনের সব ক্ষোভ প্রকাশ করে নিশানের কাছে, না হলে তার মুখ থেকে অল্প কিছু কথা ছাড়া কিছুই শোনা যায় না। শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিল রাফি। আর্জেন্ট টিকিট কাটা হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। উবুথ হয়ে শুয়ে চিন্তা করছে রাফি। কতটা সাহস মেয়েটার, একা একা চলে গেছে বাংলাদেশ। অলরেডি সকল নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে আমাদের বিয়ের নিউজ। বাই এনি চান্স কেউ যদি ওর উপর অ্যাটাক করে, উফ, আমি জাস্ট আর ভাবতে পারছি না। যেই কারণে এত মাস ওর থেকে দূরে ছিলাম, আজ সেই ভয়টা আমায় কুরে কুরে খাচ্ছে। আমি শিওর এখন সবাই আমার উইক প্লেস পেয়েছে, তাই আমাকে হেনস্থা করতে ইস্যুর ক্ষতি করবে। মাথাটা দুপাশে নাড়িয়ে উঠে দাঁড়িয়ে রেডি হয়ে নিল। রাগে শরীর ফেটে যাচ্ছে রাফির। ঈশিতা ওকে এতটা হেনস্থা করেছে যে সামনে পেলে যে কি করবে নিজেও জানে না। রাত ৩টা বাজে প্লেন টেক অফ করলো বাংলাদেশ এয়ারপোর্টে। অলরেডি গার্ডস, পুলিশ, কমিশনার দিয়ে ঢাকা এয়ারপোর্ট। পাশে ব্ল্যাক কোট পরে সানগ্লাস চোখে লাগিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাফি। ঘাড়ে হাত দিয়ে কিছুক্ষণ মোচড় দিয়ে হাঁটা ধরলো সামনের দিকে। পাশে হাঁটছে নিশান, পিছনে বাকিরা। গাড়িতে উঠে পড়লো রাফির সাথে নিশান। বাকিরা অন্য গাড়িতে। রাফি ল্যাপটপে কাজ করছে। কাজ করা অবস্থায় বলল, ইনফরমেশন পেয়েছিস? মেইন স্ট্রিট রোডের 2য় তলা বিল্ডিংয়ে উঠেছে। নাম্বার? না, ওটা পাওয়া হয়নি। ইস্যু যেখানে উঠেছে সেখানে গাড়ি নেই। বাট অনেক রাত্রি তো। ডোন্ট কেয়ার। ব্যাস, কি আর করার। নিশান ভালো করে জানে আজ ঈশিতার কপালে শনি রয়েছে। রাফি নিজের হাত মুঠি করে রেখেছে। যত গাড়ি এগোচ্ছে তত তার রাগও বাড়ছে। ঘুম আসছে না কারো, তাই 4জন মিলে গল্প জুড়েছে। মিলি লাফ দিয়ে বলে উঠল, কবে যে মনের মতো বফ পাবো। তোর কপালে বফ নাই। সবাই হেসে উঠে। ঈশিতা মনমরা করে বসে আছে। ভালো লাগছে না। তার ড্যাডের কথা অনেক মনে পড়ছে। হঠাৎই ফ্ল্যাটের কলিং বেল বাজায় চমকে উঠে ঈশিতারা। মিলি অবাক হয়ে বলল, এই সময় কে আসবে? ইয়া, কে? ইয়ার, চোর না তো? আমার মনে হয় ভূত। ঈশিতা ভীতু গলায় বলল। মিলি সাহস নিয়ে গেটের কোণে চোখ দিয়ে দেখলো কোট পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হচ্ছে ভালো ফ্যামিলি। নিশান দাঁড়িয়ে কলিং বেল বাজিয়েই চলেছে। একদম দরজার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রাফি। মিলি সাহস নিয়ে গেট খুলে চোখাচোখি হয় নিশানের সাথে। ধীরে ধীরে বেরিয়ে আসে রুম থেকে সুমি, লিজা, বাট ঈশিতা আসেনি। ও বারান্দায় দাঁড়িয়ে আছে। মিলি একটু অবাক হয়ে বলল, জি, কি হেল্প করতে পারি? তখনই পাশ থেকে পকেটে ফোন রেখে রাফি বলে উঠল। হোয়ার ইজ ইস্যু? মিলি অবাক হয়ে তাকিয়ে আছে রাফির দিকে। পা থেকে মাথা পর্যন্ত দেখলো মুগ্ধকর চাহনিতে। রাফি আর কথা না বাড়িয়ে ভিতরে ঢুকে যায়। আর মিলি রেগে যায়। নিশান বেশ শান্ত গলায় বলল, ওকে, ডোন্ট রিয়াক্ট। ঈশিতা ওনার ওয়াইফ। মিলি বেশ বুঝতে পেরেছি ঈশিতায় ভয় পাওয়ার রিজন। বাবা, কত গার্ডস দিয়ে ভরা তাদের ফ্ল্যাট। মিলিও রুমে ঢোকার জন্য পা বাড়ায়। রাফি সোজা 3 নম্বর রুমে গিয়ে দেখে কেউ নেই। ভিতরে যেতে বারান্দায় কারো ছায়া দেখে ওখানে গিয়ে দেখে ঈশিতা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কারো আসার আওয়াজে ফিরে তাকায় ঈশিতা। সামনে ফিরে রাফিকে দেখে মাথায় বাজ ভেঙে পড়ে তার। কতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রাফির শরীর রাগে ফেটে যাচ্ছে। ঈশিতার হাত ধরে টেনে বের করে নিয়ে আসে রুম থেকে। কোনো কথা না বলে ঈশিতাকে কোলে তুলে নেয়। আর ঈশিতা তো ভয়ে রাফির জ্যাকেট খামচে ধরে, লাফানো শুরু করে দেয় আর বলতে থাকে, প্লিজ, আই ডোন্ট ওয়ান্না গো।
রাফি ঈশিতাকে নিয়ে সোজা নিচে নেমে যায়, গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। পিছনে নিশান আর মিলির কিছুক্ষণ চোখাচোখি হয়। নিশান শান্ত গলায় সবাইকে বুঝিয়ে বাকি গার্ডস নিয়ে অন্য গাড়িতে রওনা হয়। ড্রাইভিং সিটে বসে কাঁদছে আর ভয়ে হাত পা কাঁপছে ঈশিতার। এত ভয় সে জীবনে পায়নি। নিজের হাত মোড়াচ্ছে আর কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। রাফি গাড়ি স্পিডে চালাচ্ছে। বাংলোতে আসায় দারোয়ান গেট খুলে দেয়। গাড়ি পার্ক করে নেমে পড়ে গাড়ি থেকে। ঈশিতা এখন আরো ভয় পেয়ে ঢুক গিয়েছে। রাফি গাড়ির পাশের গেট ওপেন করে টেনে নামায় ঈশিতাকে। ঈশিতা ভেতরে যেতে চাচ্ছে না, তাই টান দিয়ে কোলে তুলে নেয়। ভিতরে প্রবেশ করে উপরের ফার্স্ট রুমে চলে যায় ঈশিতাকে নিয়ে। কোল থেকে নামিয়ে গেট লক করে দেয়। ঈশিতা নিজের দিক খেয়াল করে আরো শরম পেয়ে যায়। সে বাহিরে থাকলে ফুল জিন্স আর ফুল গেঞ্জি ছাড়া অন্য কিছু পরতো না, বাট ঘুমানোর সময় ছোট প্যান্ট হাতা কাটা গেঞ্জি পরে আর রাফি তাকে সে অবস্থায় তুলে নিয়ে এসেছে। গেট লক করে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রয়েছে রাফি, আর ঈশিতা নিজের ছোট প্যান্ট আঁকড়ে ধরে ভয়ে কাঁপছে। এবার রাফি ঈশিতার দিক ঘুরে দাঁড়ালো। ঈশিতা রাফির চোখ দেখে 2 পা পিছনে চলে গেল। রাফি 3-4 পা এগিয়ে ঈশিতার বাহু ধরে ধাক্কা দিয়ে দেওয়ালে লাগিয়ে নিজেও ঈশিতার সাথে মিশে দাঁড়ায়। এক হাত দিয়ে ঈশিতার মুখ চুক্কা করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, বড্ড সাহস বেড়েছে। এত সাহস এসেছে কোথা থেকে? কি ভেবেছিলে আমার থেকে পালাবে? নেভার, ইউ ক্যান্ট ডু দ্যাট। রাফি রেজওয়ান, এর থেকে তোমার মুক্তি নেই, আর মুক্তির আশাও করো না। গেট দ্যাট? ঈশিতা ভয়ে কাঁদছে আর হেঁচকি টানছে। এমন বাচ্চাদের মতো ফেস দেখে রাফির রাগও টিকলো না, বাট তাও রাগী ফেস বানিয়ে রেখেই বলল। লুক অ্যাট মি, লুক অ্যাট মি। ঈশিতা কেঁপে ওঠে রাফির আওয়াজে, সাথে সাথে চোখ খুলে তাকায় রাফির চোখে। অজস্র ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে রাফি, আর ভয়ে ভয়ে তাকিয়ে আছে ঈশিতা। রাফি ঈশিতার মুখ থেকে হাত সরিয়ে ফেলতে ঈশিতা বলে উঠল, কেন করছেন এমন আমার সাথে? ভুল করলে মাফ করে দিন। আমি আর কখনো আপনার সামনে আসবো না। প্লিজ আমায় মার্ডার করবেন না। রাফি নিজের হাত দিয়ে ঈশিতার ঠোঁটগুলো চোখা করে ধরে সেখানে নিজের ঠোঁট প্রবেশ করালো। এই পদক্ষেপ মেনে নেওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না ঈশিতা। কি হচ্ছে কিছুক্ষণে বুঝতে পেরে ধাক্কা দিতে ব্যস্ত হয়ে পড়ে। রাফি আরেক হাত দিয়ে ঈশিতার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। ঈশিতার নেশায় মজেছে রাফি। পাগলের মতো ঠোঁটের স্বাদ নিয়ে যাচ্ছে ঈশিতার। চোখ বন্ধ করে রাফির কোট খামচে ধরে রয়েছে ঈশিতা। চোখ দিয়ে পানি অনর্গল ঝরছে। ঈশিতার নেশায় মজেছে রাফি। চোখ দিয়ে পানি অনর্গল ঝরছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে ঈশিতা, আর সেই কারণে আরো চেপে ধরেছে নিজের সাথে রাফি। ঈশিতা দূরে যাওয়ার চেষ্টা করতেই আরো পুশ করে ঈশিতার ঠোঁটে। রাফি ব্যাপারটা বুঝাতে চাচ্ছে যত ছাড়াতে যাবা ততই আরো বেশি ভালোবাসা পাবা। হার মেনে নেয় ঈশিতা, চোখ খিচে শান্ত হয়ে দাঁড়িয়ে যায়। না চাওয়া সত্ত্বেও রাফির কোট আরো খিচে আঁকড়ে ধরে। দরজায় নক করে যাচ্ছে নিশান। মেজাজ খারাপ হচ্ছে রাফির। এখন ছাড়লে আর ধরা দেবে না ঈশিতা, তা খুব ভালোভাবে জানে রাফি। তাও অনিচ্ছুকভাবে ছাড়তে হলো। রাফি এক ঝটকে ছেড়ে দিল ঈশিতাকে। এখনো চোখে পানি আর হাজারো শ্বাস ফেলে মূর্তির মতো দাঁড়িয়ে আছে ঈশিতা। ব্যাপারটা সম্পূর্ণ মাথার উপর দিয়ে গেল ঈশিতার। জীবনের প্রথম কিস, তাও জোরপূর্বক। রাফি যেই 2 পা পিছিয়ে নিয়েছিল সেই 2 পা আবার বাড়িয়ে নিয়ে যায় ঈশিতার দিক। সেটা বুঝতে পেরে চোখ বুজা অবস্থায় পিছনে চলে যায় ঈশিতা। নিজের ঠোঁট পুষতে পুষতে আরেকটু এগিয়ে যায়। পিঠ থেকে গেছে সোফার সাইডে, তাই স্টিল হয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা। নিজের 2 হাত দিয়ে ঈশিতার মুখের দুপাশে চোখের পানি মুছে দিল রাফি। ঈশিতার ঠোঁটের দিক কিছুক্ষণ তাকিয়ে হালকাভাবে নিজের আঙুল দিয়ে ছুঁয়ে মুছে দিল তার ঠোঁট। মাথাটা ঝাঁকিয়ে কাঁধের পিছনে হাত দিয়ে নাড়িয়ে হাঁটা ধরল দরজার দিক। দরজা খুলে বেশ বিরক্তি ভাব নিয়ে তাকালো রাফি নিশানের দিক। নিশান বুঝতে পেরে আরেকটু খোঁচা মেরে বলল, ডিস্টার্ব করিনি তো স্যার? রাফি হাত তুলতে নিয়ে আবার হাত ফিরিয়ে পকেটে ঢুকিয়ে বলল, বাড়িতে থাকলে স্যার বলতে মানা করেছি। নিশান, আরেকবার ভুল হলে পুরো একদিনের জন্য পুলে ছেড়ে দিয়ে আসবো। নিশানের চোখগুলি বড় বড় হয়ে গেল। চোখগুলি ছোট করে বলে উঠল, প্লিজ ভাই, তুমি আর ওই কথা মুখেও এনো না। 2 ঘন্টার জন্যই এনাফ। রাফি ভ্রুকুচকে তাকালো নিশানের দিক। ও, এই নাও, ভাবির জন্য তোমার বলা মতো শপিং করিয়ে আনিয়েছি। এত রাতে দোকান বন্ধ ছিল, মালিককে জাগিয়ে তুলিয়ে এনেছি। ওয়েল, গিয়ে ঘুমিয়ে পড়ো। আর খেয়েছিস? না তো। যা খেয়ে নে, আর খেয়ে নে সোজা রুমে যাবি। বাহিরে দেখলে বুলেটের 3 নাম্বার গুলি তোর মাথায় দেখবো। আচ্ছা। নিশান চলে যেতে গেট লাগিয়ে দিল রাফি। শপিং ব্যাগগুলি নিয়ে এগিয়ে গেল ঈশিতার দিক। ঈশিতা সেম প্লেসে এখনো দাঁড়িয়ে। বড্ড ভয় পেয়ে আছে মেয়েটা। এমন কিছু ঘটলে ভয় পাওয়ারই কথা। রাফি ব্যাগগুলি বেডে রেখে সোফাতে পায়ের উপর পা রেখে বসে পড়ল। এক হাত দিয়ে কপালে স্লাইড করতে করতে বলল, প্যাকেটগুলি ওপেন করে দেখো। ঈশিতা ঠায় দাঁড়িয়ে আছে। রাফি বেশ শান্ত আর ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি এইমাত্র কি বলেছি? ভয়ে আরো লেগে দাঁড়ালো দেওয়ালের সাইডে। কাঁপতে কাঁপতে বলল,
পকেট ওপেন করতে। দেন হোয়াই আর স্ট্যান্ডিং দেয়ার? কাম অন, ওপেন দেম। ধীরুপাই বেডের সামনে থেকে এক প্যাকেট তুলে কাপা কাপা হাতে ওপেন করতে লাগলো। লং কামিজ দেখে ঘুরে তাকালো রাফির দিক। চোখ ফিরিয়ে প্যাকেটটা আবার সেম জায়গায় রেখে দিল। রাফি ভ্রু দুটো উঁচকে আবারও তাকালো ঈশিতার দিক, আর বেশ সাউন্ড করেই বলল, আমি বলেছিলাম সবগুলি প্যাকেট ওপেন করতে। ঈশিতা রোবটের থেকেও দ্রুত হাত চালানো শুরু করলো। 2 নং প্যাকেটে কয়েকটা কামিজ, এমন আরো অনেক প্যাকেট যেগুলোতে গাউন, ড্রেস, শাড়ি, অ্যামিটিস, শুজ, ব্লাবলা। সবগুলো প্যাকেট খুলে দেখে আবার প্যাকেট করে রেখে দিল। তারপর ধীরভাবে পেছনে রাফির দিক তাকাতেই দেখলো রাফি পায়ের উপর পা উঠিয়ে এক হাত কপালে রেখে তার দিক পলকহীন চাহনিতে চেয়ে আছে। চোখ নিচু করে ফেললো ঈশিতা। রাফি সোফা থেকে উঠতেই ভয়ে 4 থেকে 5 ইঞ্চি দূরে চলে যায় ঈশিতা। রাফির বড্ড হাসি পাচ্ছিল, তাই মুচকি হেসে ফেলল। তারপর শান্ত গলায় বলল, যেই ড্রেস ভালো লাগে সেটা পরে নাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে, আস্তে আস্তে সকাল হয়ে যাবে। কথাটা বলেই যেতে নিল রাফি, কিন্তু ঈশিতা অনেক ভেবেচিন্তে কাপা গলায় বলে ফেলল, আমার ভয় করে একা রুমে থাকতে। আই কান্ট স্টে। ফিরে তাকালো রাফি। চোখ বুজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঈশিতা। দেখি বোঝা যাচ্ছে অনেক সাহস আর ভয় নিয়ে কথাটা বলেছি ঈশিতা। রাফি এগিয়ে গেল ঈশিতার দিক। ঈশিতা পিছনে যেতে নিলে আর পারল না, কারণ অলরেডি বেডের সাথে লাগানো সে। রাফি মাথা নিচু করা ঈশিতার দিক বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাত দিয়ে ঈশিতার মুখটা উঁচু করে ধরে। আরেক হাত দিয়ে চুলগুলি দুপাশের কানে গুজে দেয়। তারপর আস্তে করে বলল, ডোন্ট ওয়ারি, ফ্রেশ হয়ে নাও, আমি রুমেই আছি। কথাটা বলেই সোফাতে বসে পড়ল। পকেট থেকে ফোন করে বলতে লাগলো, ইয়া, মিটিংটা সকাল 12টায় ফিক্সড করুন, আর ডোন্ট ফরগেট টু ইনভাইট কমিশনার। ওপাশে নিশ্চুপ। গুড জব। ওয়েল, ফোনটা কেটে দিল রাফি। মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেম প্লেসে দাঁড়িয়ে আছে ঈশিতা। রাফির মেজাজটা বিগড়ে যায়। সাউন্ড করে বলল, প্রবলেম কি? দাঁড়িয়ে আছো কেন? যেই কথা আমি একবার বলবো সেটা দ্বিতীয়বার রিপিট করা আমি পছন্দ করি না। একটা প্যাকেট নিয়ে দৌড় দিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। দরজাটা লাগিয়ে জোরে শ্বাস নিল ঈশিতা। বুকটা ভীষণ জোরে বিট করছে। ভয় আর এক আলাদা অনুভূতি। অনুভূতিটা রাফির কাছে গেলেই বেশি হয়। আর যতই কাঁদুক, বাট কিসটা যে খারাপ লেগেছে তাও বলতে পারছে না। রাফির ভয়ে তাড়াহুড়ো করে ফ্রেশ হতে লাগলো। আয়নায় নিজেকে দেখছে, ঠোঁটটা লাল হয়ে আছে। এক আঙুল দিয়ে হালকাভাবে ছুঁয়ে দিল ঠোঁটে। মাথাটা নিচু করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। সোফাতে বসে ল্যাপটপে ফাইলস চেক করছিল রাফি। ওয়াশরুমের গেট খোলার আওয়াজে সেদিকে তাকালো রাফি। একদম সিম্পল ব্ল্যাক কামিজ পরে ওড়নাটা হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঈশিতা। রাফি বেঘরে দেখছে ঈশিতাকে। বেশ সুন্দর দেখাচ্ছে, কারণ জিন্স গেঞ্জি ছাড়া কখনো অন্য কোনো ড্রেসে দেখেনি রাফি। ল্যাপটপটা সাইডে রেখে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালো। হালকা মাথা উঁচু করে তাকালো ঈশিতা। ঈশিতার হাত থেকে ওড়নাটা নিয়ে ঈশু তার গলার দুপাশে ছড়িয়ে পরিয়ে দিল ওড়নাটা। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, গিয়ে শুয়ে পড়ো। ঈশিতাও বেডের পাশে শুয়ে পড়লো চাদর গায়ে টেনে। রাফি সোফাতে বসে বেঘরে তাকিয়ে দেখছে তার ইস্যুকে। বড্ড ভালোবাসে ঈশিতাকে, কিন্তু অন্যদের মতো মুখে প্রকাশ করতে পারে না সে। পারবে কি রাফির চোখ দেখে বুঝে নিতে তার ভালোবাসা? সকালে রাফিকে টাইট করে জড়িয়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে ঈশিতা। বুকে মাথা রেখে জড়িয়ে ধরে মুচড়াচ্ছে। ঈশিতার দিক ফিরে তাকিয়ে আছে রাফি। এক পলকে তাকিয়ে দেখছি ঈশিতার কাণ্ড। এত টাইট করে জড়িয়ে ঘুমোচ্ছে যে রাফির কেমন এক আলাদা ফিলিং হচ্ছে। না পারছে ছাড়তে আর না পারছে ধরতে। তারপরও রাফির এত শক্তি নেই যে সে এই মুহূর্তে ঈশিতাকে ছেড়ে উঠবে। রাফি তার ঠোঁটজোড়া ঈশিতার দিক নিচ্ছিল, ঠিক সেই সময় ঈশিতা নড়ে ওঠে। হালকা হালকা ভাবে চোখগুলো খুলে হাই তুলে মুচড়াচ্ছে। এখনো ঈশিতা খেয়াল করেনি যে সে রাফির বুকে। হঠাৎ মাথা উঁচু করে দেখে রাফি তার দিকে তাকিয়ে আছে। ঈশিতাকে আর পায়কে এক লাফে ফ্লোরে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে যায়। রাফি কিছুক্ষণ হতভম্ব ভাবে তাকিয়েছিল। বুঝতে পেরে পেট ফেটে হাসি আসছিল, তাও হাসেনি। নিজে উঠে ওয়াশরুমে চলে গেল। ঈশিতা একটু আগের ঘটনা রিপিট করছে। ভাবতেই ঈশিতার বুক ফেটে যাচ্ছে ধুকধুক আওয়াজে। ও রাফিকে বেঘরে জড়িয়ে ঘুমিয়েছিল, ভাবা যায়? ঈশিতা বিছানার দিক তাকিয়ে ভাবলো গুছিয়ে নেই। ঈশিতা বিছানা গুছিয়ে ফ্লোর পরিষ্কার করার জন্য স্টিক খুঁজছিল, তখনই রাফি বেরিয়ে আসে। ট্রাউজার আর ছোট গেঞ্জি পরে চুল মুছতে মুছতে। রাফি বের হয়ে দেখে ঈশিতা কোমর উঁচু করে মাথা ফ্লোরে লাগিয়ে এদিক সেদিক তাকিয়ে কি যেন খুঁজছে। রাফি দাঁড়িয়ে কতক্ষণ ঈশিতার কাণ্ড দেখলো, দেন একটু আওয়াজ করেই বলল, কি করছো এমন উপর হয়ে? রাফির গলার আওয়াজে ধড়বড় করে উঠে দাঁড়ালো ঈশিতা। বেশ শান্ত গলায় বলল, আসলে ফ্লোরে বালি, ফ্লোর পরিষ্কার করার জন্য স্টিক খুঁজছিলাম। বাড়িতে ওগুলো করার মানুষ রয়েছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। হুম। মাথা নিচু করে রাফি নিচে নেমে ডাকতে লাগলো, ময়না আন্টি।
30 থেকে 35 বয়সের মতো এক মহিলা কিচেন থেকে দৌড়ে এসে বলল, বাবা। ব্রেকফাস্ট হয়েছে? টেবিল সাজিয়ে দিয়েছি। নিশানকে ডেকে তুলেছ? আমি গিয়েছিলাম ডাকতে, আমাকে বললো ডিস্টার্ব না করতে। ও কি ইস্যুকে ডেকে নিয়ে আসো টেবিলে। আচ্ছা বাবা। রাফি তার চুলগুলো উঁচু করতে করতে এগিয়ে গেল নিশানের রুমের দিক। দরজা খোলা থাকায় ভিতরে প্রবেশ করে রাফি। বিছানায় চিৎপটাং ভাবে নাক টেনে ঘুমুচ্ছে নিশান। রাফি পাশে থেকে এক গ্লাস পানি নিজের হাতে নিয়ে ধপ করে নিশানের মুখে মেরে দিল। নিশান লাফাতে লাফাতে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ও মাই গড, রূপটুপ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বৃষ্টি পড়েছে, বৃষ্টি। ভালোভাবে ঘুমের চোখ মেলে দেখলো তার ভাই পকেটে হাত দিয়ে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে মুখটা মলিন করে বলল, থ্যাংক গড তুলে ফালাওনি। ওয়েল, গেট রেডি, ব্রেকফাস্ট করে বেরোতে হবে। সো হারি আপ। ইয়া। রাফি ডাইনিং এ গিয়ে দেখে তার সাদা পরি বসে আছে, মুখটা একদম বাচ্চাদের মতো ছোট করে। একদম পরীর মতো লাগছে সাদা ড্রেসে, তার উপর আবার সালোয়ার স্যুট। এক পলকে কিছুক্ষণ তাকিয়েছিল রাফি, পিছন থেকে নিশান এসে কাশি দিয়ে বলতে লাগলো। সাথে সাথে রাফি চোখ সরিয়ে নেয়। ভাই, আমার মনে হয় ইউ নিড সাম লাভ মেডিসিন। চোখ গরম করে তাকায়। ওকে কুল, আই এম গোয়িং। ঈশিতার দিক তাকিয়ে, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং ময়না আন্টি। গুড মর্নিং ছোট বাবা। মুখটা ছোট করে। গুড মর্নিং। সবাই ব্রেকফাস্ট করতে বসলো। ঈশিতা প্রায় খেতে পারছে না, কখনো নিজে হাতে খায়নি তো, তাই চামচ নাড়ছে শুধু। রাফি নিজের খাওয়া শেষ করে ঈশিতার দিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। ঈশিতা তো ভয়ে উঠতে নিলে রাফি হাত টেনে বসিয়ে দেয়। তারপর প্লেটটা হাতে নিয়ে চামচ দিয়ে খাবারটা ঈশিতার মুখের দিক ধরে। উপস্থিত সবাই খাওয়া বাদে রাফির দিক তাকিয়ে আছে। নিশান যে খেতে নিয়েছিল খাবার সেভাবে রেখে রাফির দিকে ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে। ময়না আন্টি বা কম কিসে, সেও ভূত দেখার মতো তাকিয়ে আছে। আর ঈশিতা, সে তো একবার খাবার দেখছে একবার রাফিকে। রাফি, নিশান আর ময়না আন্টির দিকে তাকিয়ে বলল, হোয়াট? আর ইউ ওকে ভাই? ড্যাবডেবিয়ে তাকিয়ে। ইয়া, ইস্যু নিজে নিজে খেতে পারে না। সো স্টপ স্টেয়ারিং মি। ঈশিতার দিক তাকিয়ে। হোয়াট হ্যাপেন্ড ইয়োর মাউথ? রাফির আওয়াজ শুনে তাড়াতাড়ি মুখ খুলে খেয়ে নিল ঈশিতা। পুরো খাবারটা রাফি ঈশিতাকে খাওয়ায়। ঈশিতা এখনো ডাইনিং এ বসে আছে, বেচারি শকড। রাফি আবার পিছে তাকিয়ে বলল, ডিহ, আর ইউ? ঈশিতার দিকে তাকিয়ে। বাড়ি থেকে পালানোর বা বের হওয়ার চেষ্টা একদম করবা না। আর ইফ ইউ নিড এনিথিং আমায় বলবা, না হয় বাহিরে গার্ডস রয়েছে অ্যান্ড অলসো ময়না আন্টি আছে। গেট ইট? মাথা নাড়িয়ে জানালো। তো বসে আছো কেন? কাম। রাফি উপরে যাচ্ছে, পিছে পিছে ঈশিতা। রুমে এসে রাফি ঈশিতার হাতে একটা ফোন দিয়ে বলল, তোমার ফোন দাও, আর এই নাও, এইটা চালাবা। ওকে? আমার মিটিং আছে তো বাহিরে যাচ্ছি। তোমাকে যা বলেছি তা মাথায় রাখবা। ওকে। রাফি সাদা শার্ট, কালো প্যান্ট, উপরে ডিজিটাল কোট, সাদা স্যুট পরে নিল। ঈশিতা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রাফির দিকে। একজন ছেলে এতটা সুন্দর হয় কিভাবে? উফ, ঈশিতা তো নিজেকে লাকি মনে হচ্ছে কিনা হ্যান্ডসাম হাজব্যান্ড তার। রাফি চুলগুলি জেল দিয়ে উঁচু করে সেন্ট লাগিয়ে ঈশিতার দিক ফিরে তাকালো। ঈশিতার সাথে সাথে চোখ সরিয়ে নিচু হয়ে গেল। রাফি ওয়াচটা পড়তে পড়তে বলল, সেলফোন সাথে রাখবা, ওয়াশরুমে গেলেও। গট ইট? রাফি ওয়াচটা পরে ঈশিতার কপালে একটা গভীর চুমু খেলো আর নিজের গাল ঈশিতার ঠোঁটে গিয়ে ছোঁয়ালো। ঈশিতা তো ড্যাবডেবিয়ে তাকিয়ে দেখছি কি হচ্ছে। রাফি ঈশিতাকে কিছুক্ষণ দেখে বেরিয়ে পড়লো। অতঃপর রাফি আর নিশান গাড়িতে করে রওনা হলো। 12টায় মিটিং অ্যাটেন্ড করলো রাফি। বাংলাদেশে যথেষ্ট বড় বড় বিজনেস আছে তার, সেগুলো এখানে এসে ঠিক করছে। পুরো কেবিনে নানান বড় বড় ব্যবসায়ী, পুলিশ, কমিশনার রয়েছেন কিছু কাজের জন্য। 4টায় মিটিং শেষ করে বেরোলো রাফি। ঈশিতার জন্য বেশ টেনশন হচ্ছে তার। কোন সকালে খাইয়ে দিয়ে আসছে, খেয়েছে কিনা। ফোন বের করতে নিলে আবার রেখে দিল। বাড়িতে পৌঁছানোর জন্য গাড়িতে বসলো। নিশান পরে আসবে তাই রাফি বাসার উদ্দেশ্যে বেরিয়ে এলো। গাড়িতে বসে রাফি ল্যাপটপ অন করে দেখছে পুরো বাড়ির গার্ডসরা ঠিকঠাক আছে নাকি। সে ঈশিতার জন্য পুরো বাড়িতে সিসিটিভি ফুটেজ লাগিয়ে দিয়েছে। বাহির, গার্ডেন, কিচেন সব জায়গায় দেখিয়ে ঈশিতার রুমের ফুটেজ অন করলো। ঈশিতার রুমের ফুটেজ অন করতেই রাফির চোখ চড়ক গাছ। ঈশিতা টিভি অন করে আইসক্রিমের বাটি হাতে নিয়ে টেডি বিয়ারকে জড়িয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে আর আইসক্রিম খাচ্ছে। রাফি কানে ব্লুটুথ গুঁজে নিল শোনার জন্য আসলে ঈশিতা কি বলছে। ঈশিতা টিভি দেখছে আর কাঁদছে, আইসক্রিম খেতে বলল, অ্যারোগেন্ট সাইলেন্ট ম্যান কখন বেরিয়েছে এখনো আসেনি। আমার ক্ষুধায় যান বেরিয়ে যাচ্ছে। আরে রাখতে না পারলে কেন আনলি আমায়? আমার ড্যাড আমাকে রেগুলার আদর করে গল্প শুনিয়ে খাইয়ে দিত, বাসায়ও যেতে দিচ্ছে না। কি চায়টা কি আমার কাছে? ও মাই গড,
আবার আমায় খাইয়ে পরিয়ে আমার কিডনি চুরি করবে না তো? করতেও পারে যদি মার্ডার করে দেয়। কি জন্য ধরে রেখেছে আমায়? দ্যাট। রাফির একটু খারাপ লাগলো, বেশ হাসি পাচ্ছে ঈশিতার এরকম রূপ দেখে। পুরো বাচ্চা, আইসক্রিম খাচ্ছে নাকি মুখে লাগাচ্ছে বলা দেয়। বাসায় পৌঁছালো রাফি, ধীর পায়ে বাড়িতে প্রবেশ করে উপরে উঠতে লাগলো। তখনও ঈশিতা নিজের মতো চিল্লাচ্ছে। রাফি রুমের সামনে গিয়ে লাইভ দেখছে ঈশিতার কাণ্ড। আইসক্রিম খেয়ে সম্পূর্ণ মুখ ভরে কাচ্ছে আর খেয়েই যাচ্ছে। রাফি টিভির সামনে গিয়ে দাঁড়াতেই ঈশিতা ধপ হয়ে গেল। মুখে কোনো কথা নেই, পুরো ভেজা বিড়াল। রাফি দুহাত পকেটে ভরে ঈশিতার দিক ঝুঁকে বলল, কি যেন বলছিলে? ঈশিতা বুঝতে পেরেছে যে সে যা বলেছে সব রাফি শুনে ফেলেছে। এবার চোখের পানি আরো বেড়ে গেল। ভয়ে তার জান বেরিয়ে যাচ্ছে। বেশ অসহায় মনে হচ্ছে নিজের কাছে নিজেকে। বিছানা থেকে লাফ দিয়ে উঠে একটু পাশ কেটে দাঁড়িয়ে গেল। 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে ছিল, হঠাৎ জোরে জোরে সাউন্ড করে কেঁদে দিল। রাফি তো হতবাক। ঈশিতা নাক ডলছে আর কাঁদছে। রাফি ভ্রুকুচকে বলল, হোয়াট? ঈশিতা কেঁপে উঠে আরো 2 পা পিছিয়ে আরো জোরে চেঁচিয়ে কাঁদতে লাগলো। তারপর ঠোঁটটা ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনাকে বকেছি বলে আপনি আমায় মার্ডার করে ফেলবেন, তাই না? রাফি ধীর পায়ে এগিয়ে গেল ঈশিতার দিকে। পকেটে এক হাত রেখে আরেক হাত দিয়ে ঈশিতার মুখটা নিজের দিকে উঁচু করে বলল, কেন? আমার হাতে মার্ডার হতে চাও? না তো। রাফি একটু ঝুঁকে ঈশিতার লাল নাকে তার গোলাপি ঠোঁট ছুঁয়ে দিল। ঈশিতা তো অবাক। আরেক হাত পকেট থেকে বের করে ঈশিতার কোমর জড়িয়ে নিল। মুখটা ঈশিতার ঘাড়ের কাছে নিয়ে চোখ দুটি আলতো করে বুঝে নেশা নেওয়ার মতো ঈশিতার গায়ের চুলের ঘ্রাণ নিল। ঈশিতার রীতিমতো কেঁপে ওঠে রাফির এমন আচরণে। ঈশিতার ঘাড়ে হালকা ফু দিয়ে বলল, তাহলে আমাকে কেন মার্ডার করলে? নেশাগ্রস্ত ভাবে চোখ বুজে, কেন নেশা বাড়ালে? কেন পাগল করলে? কেন জীবন্ত তোমার নেশায় আসক্ত করলে? রাফির এসব কোথায় ঈশিতার গায়ে কাঁটা বেঁধে যাচ্ছে। বুকের মধ্যে থেকে কেমন লঞ্চ চলাচলের আওয়াজ আসছে, যেটা শুধু তীব্র হচ্ছে। রাফি তার নেশাগ্রস্ত শ্বাসগুলি ঈশিতার কানের কাছে ফেলছে আর ঈশিতার শরীর নড়ে যাচ্ছে। রাফি নিজের হাত মুঠি করে বলল, চোখ বুজে, বড্ড পাগল করছো আমায় তুমি। তোমার নেশায় আসক্ত করে দিয়েছো। আমার নেশার ঝালটা তুমি পাবে পিচ্ছি। ঘাড়ে হালকাভাবে কামড় দিয়ে বলল। ঈশিতা নিজের জামা টেনে ধরে আর রাফি সোজা রুম থেকে বেরিয়ে যায়। বাহিরে এসে কয়েকটা শ্বাস ফেলে নিচে নেমে যায়। ঈশিতা এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এইসব অনুভূতিগুলো ঈশিতার সম্পূর্ণ শরীর নাড়িয়ে দেয়, কেমন কেঁপে ওঠে। আর বুকের সেই আওয়াজ শুধু তীব্র থেকে তীব্র হয়ে যায়। পাশে থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানিগুলি খেয়ে বেডে ধপ করে বসে পড়ল। রাফি নিচে নেমে এসে দেখে নিশান এসে সোফায় বসে কি যেন ভাবছে। রাফি মাথাটা নাড়িয়ে হাঁটা ধরল নিশানের দিকে। নিশান রাফিকে আসতে দেখে দাঁড়িয়ে যায়। রাফি সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে? বুঝলে কি করে? আই নো ইউ ভেরি ওয়েল, নাও স্পিক। ভাই, জানি কিছু সাংঘাতিক হতে যাচ্ছে, তাড়াতাড়ি বলে ফেলো। ভাই জঞ্জ ভাবির ব্যাপারে জেনে গেছে। ও নাকি বাংলাদেশে আসার জন্য রেডি হচ্ছে, খবর পেয়েছি। জন্স আমেরিকার খারাপ মাফিয়া, যেখানে সে সুন্দরী মেয়েদের র‍্যাপ থেকে ধরে নানান খারাপ ব্যবসা করে। তার রাস্তা আটকানোর সাহস কারণেই রাফি রেজন বাদে। রাফি জন্সকে অনেকবার মেরেছে, প্লাস কমিশনারের কাছে ধরিয়ে দিয়েছিল, বাট তাকে কেউ আটকাতে পারে না। তাই জন্স রাফিকে ধ্বংস করতে চায়। রাফি দাঁড়িয়ে যায়, মাথায় হাত দিয়ে চুলগুলো দাঁড়া করিয়ে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দেয়। ইয়া, হ্যালো কমিশনার। ইয়েস স্যার। আমি কিছু ডিটেলস পাঠাচ্ছি আপনার ল্যাপটপে। ওই লোককে তো আপনি চিনবেন। ও যাতে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করতে না পারে, তার দায়িত্ব আপনি স্বয়ং নেবেন। ওকে স্যার। ওয়েল। কলটা কেটে আরেক জায়গায় কল করে। কলটা আমেরিকার উদ্দেশ্যে ছিল। ইয়া নেমস। ইয়েস স্যার। আফজাল, ইকরাম সাহেবকে তো চিনো? ইয়েস স্যার। ওনাকে বাংলাদেশ তুলে নিয়ে এসো রাইট নাও। আমি ফ্লাইট বুক করে দিচ্ছি। ওকে স্যার। সেফটিতে আনবা, আর ওনার যাতে কোনো কষ্ট না হয়। একদম খেয়াল রাখবো স্যার। কলটা কেটে দিল রাফি। নিশান এক পা এগিয়ে এসে বলল, আই হোপ ভাবির ড্যাডের কিছু হয়নি। ডোন্ট ওয়ারি, আমি পুলিশ লাগিয়ে দিয়ে এসেছি। অ্যান্ড আমি জানি আমার যত শত্রু আছে তারা এখন বেশি চান্স পেয়েছে আমায় হার্ট করার। শোনো, ঈশিতার মমকে নিয়ে আই বাড়িতে। আমি যতই পুলিশ লাগাই, আমাকে ছাড়া জন্সকে কেউ আটকাতে পারবে না বাংলাদেশ আসায়। তাই আমি চাই না ইস্যুর মম ড্যাড অন্য কোথাও থাকুক। অনেক ডেঞ্জারাস কিছু হতে পারে। জি ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। রাফির কখনো এত চিন্তিত হয়নি যতটা না আজ হচ্ছে। একটাই ভয়, তার পিচ্চিকে নিয়ে। তার পিচ্চিটা অবুঝ, কি করে সেফে রাখবে ওকে। কিছু একটা ভেবে পা বাড়ায় ঈশিতার রুমের দিকে। তখন ঈশিতা পেট ধরে বসে আছে। রাফি রুমে ঢুকে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি গিয়ে ডাইনিংয়ে বসো।
রাফির বলতে দেরি, ঈশিতার দৌড় দিতে দেরি নেই। রাফি অবাক চোখে ঈশিতার দৌড়ে যাওয়ার কাহিনী দেখে নিজেই হেসে দিল। মুচকি হেসে চুলগুলি ঝেড়ে টাওয়াল দিয়ে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে কালো ট্রাউজার গেঞ্জি পরে নিচে নামছে পকেটে হাত দিয়ে। আর ডাইনিং এ বসে থাকা ঈশিতা ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে, ভাবছে একটা হ্যান্ডসাম ছেলেরা কিভাবে হয়, ওফ। রাফি মাথাটা ঝাঁকিয়ে চেয়ার টেনে ঈশিতার পাশে বসলো। ময়না আন্টি খাবার বেড়ে দিচ্ছে আর বলছে, জানো বাবা আজ ঈশিতা মা কি করেছে? রাফি ভ্রু কুচকে তাকালো ময়না আন্টির দিকে। আর এদিকে ঈশিতা তার ফেসটা একটুখানি করে রেখেছে, দেখলে যে কেউ মায়া গলে যাবে। ময়না আন্টি একটু হেসে বলল, আমার শাড়ি পরে সারা বাড়িতে আমায় নিয়ে নেচেছে সকাল থেকে। যখন ক্ষুধা লেগেছে তখন সে কি কান্না। আমি বললাম আমি খাইয়ে দিই, সে খাবে না আমার হাতে। কাঁদতে কাঁদতে ওপরে চলে গেল। আর কি করেছে জানো? ওই যে ময়না আন্টি আরো বলবে তার আগে ঈশিতা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আন্টি তুমি কিন্তু প্রমিস ভাঙতেছো। আর আমার অনেক খিদে পেয়েছে। রাফি মুচকি হেসে দিল, যেটা শুধু ময়না আন্টি খেয়াল করেছে। তারপর খাবার সম্পন্ন দিয়ে ঈশিতাকে খাইয়ে দিল। ঈশিতা খাচ্ছে আর রাফিকে দেখছে। আজকাল রাফিকে অনেক ভালো লাগে ঈশিতার। রাফির রাগ, কথা, স্টাইল সব ভালো লাগে। আবার অনেকগুলি বিহেভ যা ঈশিতার বড্ড পছন্দ রাফির ব্যাপারে। যেমন রাফি যখন পায়ের উপর পা তুলে বসে, দেন যখন চুল নেড়ে উঁচু করে, যখন মাথাটা দুপাশে মোচড় দেয়, ভ্রু কুচকে তাকায়, বা কোনো কথা না বুঝলে ভ্রু দুটো নাচিয়ে জিজ্ঞেস করে, আর লাস্ট দুহাত পকেটে দিয়ে থাকা। ঈশিতা নিজে নিজেই ভাবছে, একটা ছেলের মধ্যে কতগুলো গুণ থাকে। বাবা দেখো খাওয়াচ্ছে কিভাবে। এখানেও কেউ দেখলে ফিদা হয়ে যাবে। যেভাবে খাওয়াচ্ছে, উফ, পায়ের ওপর পা তুলে ব্রু একটা উচকিয়ে আর একটা হাতের আঙুল দিয়ে কপালে স্লাইড করছে, আর দ্বিতীয় হাত দিয়ে আমায় খাওয়াচ্ছে। রাফি ঈশিতাকে খাইয়ে দিয়ে উঠে পড়ল। ঈশিতা বেশ ভয়ে ভয়ে বলল, আপনি খাবেন না? না খেলে কি হবে? ঈশিতা করুণ দৃষ্টিতে রাফির দিক তাকিয়ে বলল, না খেলে তো আপনার পেটে ইঁদুর কাঁদবে। কেন, তোমার পেটের ইঁদুরও কাঁদে? পাশে দাঁড়িয়ে থাকা ময়না আন্টি হেসে কুটি কুটি। ঈশিতা মুচকি হেসে বলতে লাগলো, আমার যখন খিদে পায় আমার পেটের ইঁদুর তো কাঁদতে ডান্স করতে থাকে আর আমায় অনেক বকে। এত বকে যে আমার ড্যাড ওনার রুম থেকে দৌড়ে এসে বলতো, ও আমার প্রিন্সেস এসে পড়েছে, নিশ্চয়ই আজকে আমার প্রিন্সেসের পেটের ইঁদুর আমার ইস্যুকে অনেক বকেছে। যখন আমি বলতাম, ড্যাড তুমি জানলে কিভাবে, ড্যাড বলতো, তোমার পেটের ইঁদুর অনেক জোরে কাঁদে আর অনেক জোরে বকে ক্ষুধায়, তাই। রাফির প্রচন্ড হাসি পাচ্ছে। রাফির এমন হাসি লাইফে কখনো পায়নি। তাও মাথাটা উঁচু করে মনে মনে শান্ত হচ্ছে। এদিকে পেট ফেটে হাসছে ময়না আন্টি। আর ঈশিতা বেশ হতভম্ব হয়ে তাকিয়ে আছে ময়না আন্টির দিকে। সে কি এমন বলল যে এভাবে হেসে গড়াগড়ি খাচ্ছে? ঈশিতা একটু করুণ গলায় বলল, আন্টি আপনি কেন হাসছেন? আমি কি এমন বললাম? কই উনি তো হাসতেছে না। তাহলে? তখনই চেয়ার থেকে উঠে যায় রাফি। এত হাসি পাচ্ছে বেচারার যে উঠে ওপাশ ফিরে হালকা হেসে দিল। দেন গম্ভীর গলায় বলল, ইস্যু আন্টি কফি বানিয়ে দিলে নিয়ে রুমে এসো। কথাটা বলেই রাফি পকেটে হাত দিয়ে হাঁটা ধরলো। মুচকে হাসতে হাসতে নিজের রুমের দিকে আগালো। রুমে ঢুকে সাইড টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে সোফায় বসলো। সকালে রুম থেকে বের হওয়ার পরের ভিডিও ফুটেজ অন করলো রাফি। ফুটেজ অন করে ঈশিতাকে খুঁজতে ব্যস্ত সে। রাফি দেখতে শুরু করলো ঈশিতার কাহিনী। রাফি যাওয়ার পর ঈশিতা কিছুক্ষণে রুমে বসেছিল। তারপর মাথার চুল আওলাতে আওলাতে নিচে নেমে এলো। কিচিনা ময়না আন্টির পাশে দাঁড়িয়েছিল কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ বলে উঠল, ময়না আন্টি ডান্স পারো? না গো মা। চলো আজ তোমায় নিউ ডান্স শিখাবো। থাক মা, আমি রান্না বান্না করি, তুমি নাচো। অসহায় দৃষ্টিতে বলে। হাত টেনে ধরে বলে, চলো তো। ঈশিতা মিউজিক বক্স খুঁজছে বাট পাচ্ছে না। না পেয়ে বলে উঠল, নো প্রবলেম, আমি গানও গাইতে পারি। ঈশিতা একটানে ময়না আন্টির চুলগুলি খুলে দিল। ময়না আন্টি বেচারি চুপচাপ দেখছে কি হচ্ছে। ধীরে ধীরে ময়না আন্টির কোমরের আঁচল ছাড়িয়ে সুন্দর মতো শাড়িটা ঠিক করে নিজের গায়ের ওড়না মাথায় পেঁচিয়ে গান গাও স্টার্ট করলো। এদিকে রাফি তো হতভম্ব হয়ে দেখছে আর শুনছে তার ইস্যুর কার্যকীর্তি। হাসবে না কাঁদবে তা সে ভুলে গেছে। রাফি ভেবেই পায় না তার শ্বশুর বাবা এই মেয়েকে কতটা না আদরে বড় করছে। কতটা আদরে বড় হলে একটা মেয়ে এতটা বাচ্চা হতে পারে। ঈশিতা ময়না আন্টির কোমর টেনে নিজের হাতে ময়না আন্টির হাত নিয়ে হেলে দুলে নাচতে শুরু করলো আর গাইতেও। মেরি পেহলি মোহব্বত হ্যায়। ময়না আন্টিও এনজয় করছে। मेरी पहली ही चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा,
तेरे बाहों में राहत है, तेरी जुल्फों में जन्नत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। सुलखे सुलखे बादल हैं, उलझे उलझे से मन है, बढ़ते जाती है दिल की प्यास, बहकी बहकी ही रात है, बहकी बहकी सांसें, रहना रहना तू दिल के पास, गले लग जा न जा। ঈশিতা গান গাচ্ছে আর ময়না আন্টিকে ঘুরাচ্ছে, নাচাচ্ছে, দুলাচ্ছে, নিজে নাচছে, লাফাচ্ছে। এক দৌড়ে দূরে যাচ্ছে, আবার ময়না আন্টিকে জড়িয়ে ধরছে। ময়না আন্টিও কম না, সেও কোমর দুলিয়ে নাচছে। ময়না আন্টি নাচায় ব্যস্ত, আর তখনই ময়না আন্টি শাড়িটা বেঁচিয়ে নিল, গায়ে নাচতে যাবে, তখনই ধুম করে পড়ে গেল ফ্লোরে। এটা দেখে রাফি বসা থেকে দাঁড়িয়ে যায়। বেচারা ধরতে যাচ্ছিল, বাট ও ভুলে গেছে এগুলো সকালের কাহিনী। ঈশিতা আবার পেঁচিয়ে উঠল, শাড়িটা পেঁচিয়ে নিল, তারপর আবার লুঙ্গি ডান্সের মতো শাড়ি উঁচু করে দুলতে লাগলো। ঈশিতার দেখা দেখি ময়না আন্টিও সেম জিনিস করছে। এদিকে রাফির বুক ফেটে যাচ্ছে। হাসার অভ্যাস নেই, তাই মন খুলে হাসতেও পারছে না। কিন্তু তারপর যা করলো তাতে রাফি না হেসে পারল না, উঁচা আওয়াজে শব্দ করে হেসে দিল। ঈশিতা শাড়ি পরে নাচতে পারছিল না, তাই একটানে খুলে ফেলে দিল ফ্লোরে। তারপর ময়না আন্টির দিকে এগিয়ে গেল। ময়না আন্টি বুঝতে পেরে করুণ দৃষ্টিতে তাকালো। ঈশিতা মুচকি হেসে বলল, লুঙ্গি? ওইটা তো গ্রামে নিয়ে যাওয়ার জন্য কিনেছিলাম, আমি তোমায় শাড়ি পরিয়ে দিচ্ছি। নোপ, তুমি আনো। কি আর করার, ময়না আন্টি লুঙ্গি এনে দিল। ঈশিতা লুঙ্গিটা টাইট করে দড়ি দিয়ে বাঁধলো, বারবার খুলে যাচ্ছিল তাই। কষিয়ে বেঁধে জোরে এক শ্বাস ফেলে সে কি উড়াধুরা নাচ দিল। ময়না আন্টি উড়াধুরা নাচছে আর বাংলা আদিযুগের গান গাচ্ছে। আর ঈশিতা, সে তো ইংলিশ গান গাচ্ছে নাকি চিল্লাচ্ছে সে নিজেই জানে না। কিছুক্ষণ নেচে পেট ধরে নিচে বসে পড়লো। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, অ্যারোগেন্ট সাইলেন্ট ম্যান আসছে না কেন? আমার ক্ষুধা পেয়েছে তো। হ্যাঁ। এদিকে ঈশিতার আসার শব্দ পেয়ে হাসি থামিয়ে ল্যাপটপটা অফ করে দিল। এখনো বেশ হাসি পাচ্ছে ঈশিতার কাণ্ড দেখে। রাফি একটা দম ফেলে বলল, আই এম ড্যাম শিওর আজ বাসায় থাকলে এই মেয়ে আমায় হাসিয়ে মেরে ফেলতো। ঈশিতা রুমে এসে দেখলো রাফি অন্য সাইডে তাকিয়ে আছে। রাফি জানে সে ঈশিতার দিক তাকালেই সে হেসে দেবে, তাই তাকায়নি। ঈশিতা মাথাটা এদিক ওদিক ঘুরাচ্ছে, কখন থেকে এটা দেখে রাফি ভ্রুকুচকে তাকালো। আর তাই ঈশিতা মাথা সোজা করে স্ট্রিট ভাবে দাঁড়িয়ে কফিটা এগিয়ে দিল। রাফি কফিটা নিয়ে খাওয়া স্টার্ট করলো। ঈশিতা বেডে বসে পা দুলাচ্ছে আর রাফির দিক তাকিয়ে আছে। কিছু একটা ভেবে বলল, সাইলেন্ট ম্যান? রাফি অবাক হয়ে বলল, হোয়াট দ্য হেল, আমার নাম রাফি, নট দ্যাট রাবিশ। ও, আসলে আপনার উপর যেটা স্যুট করলো ওটাই বললাম। হোয়াট? নিউ ফ্রেন্ডসদের মিস করছিলাম। এখানে তোমার ফ্রেন্ড কোথা থেকে এলো? ঈশিতা মুখটা ছোট করে বলল, ওই যে যেখান থেকে আপনি আমায় জোর করে তুলে এনেছিলেন, বাট আমি কিন্তু ওদের সাথে ভালোই ছিলাম। মুড অফ করে, ওকে নিশানকে বলে দেবো বাসায় নিয়ে আসতে। আমি কি যেতে পারি না? ডোন্ট ইউ ডেয়ার টু থিঙ্ক। একটা কথা বলি। ফোন টিপতে টিপতে, আপনি কি খান? মানে? না মানে ড্যাড বলতো গ্রিন গ্রিন সবজি খেলে নাকি অনেক সুন্দর হয়ে যায়। আপনিও কি গ্রিন গ্রিন সবজি খান, তাই না? রাফি এবার মাথা ফেটে যাবে হাসি আটকাতে আটকাতে। রাফি একটা কাশি দিয়ে বলল, কেন? না দেখুন আপনি কত হ্যান্ডসাম, বাবা পুরো হলিউড হিরোদের মতো। তারপর আপনার এতগুলো গুণ রয়েছে। আচ্ছা গ্রিন গ্রিন বাদে আর কি খান? আমিও খেয়েছিলাম সুন্দর আর বুদ্ধি বাড়ানোর জন্য, কিন্তু আমি তো যেমন তেমনই রয়ে গেলাম। রাফি একটু আওয়াজ করে হেসে দিল পেটটা ধরে। ঈশিতা মুগ্ধ নয়নে দেখছি রাফিকে। ঈশিতা মুচকি হেসে বলল, আপনার হাসিটা তো আরো সুন্দর। এবার রাফি চুপ হলো, শান্ত হয়ে বলল, আচ্ছা তুমি আমার মতো এতগুলো গুণ পেতে চাও? খুশি হয়ে গেল। আচ্ছা এদিকে আসো, শিখাচ্ছি। সোফা থেকে উঠে বলল। ঈশিতা বেচারি হেলে দুলে চলে আসলো রাফির দিক। রাফি ঈশিতার কাছে এসে বলল, ঠেলাঠেলি করলে বা নড়লে কিন্তু তোমার যা বুদ্ধি আছে তাও চলে যাবে। ঈশিতা বোকার মতো মাথা নাড়ালো। রাফি কিছুক্ষণ ঈশিতার চোখের দিকে তাকিয়েছিল। ঈশিতা কাশি দিয়ে বলল, এখানে তো গ্রিন সবজি আনেনি, তাহলে গুণগুলো কিভাবে দিবেন? রাফি ঈশিতার দিকে দু পা আগাতে ঈশিতা লাফ দিয়ে 5-6 পা দূরে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে যায়। রাফি মুচকি হেসে ঈশিতার দিকে এগিয়ে গেল। ঈশিতা বলে উঠল, কি করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি কিন্তু বলেছেন গুণ। ঈশিতাকে থামিয়ে দেয় রাফি। হিস, ডোন্ট সাউন্ড। ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে রাফি তার চোখ দুটি ঈশিতার ঠোঁটের দিকে নিল। ঠোঁটের দিক তাকিয়ে থাকতেই হঠাৎ করে ঈশিতার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ঈশিতা তো চুপচাপ দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। রাফি ঈশিতার ঠোঁট ধীরে ধীরে সম্পূর্ণ নিজের ঠোঁটে নিয়ে নিল। ঈশিতার ঘাড়ের পিছনে ধরে নিজের দিক আরো টেনে নিল। আরেক হাত দিয়ে ঈশিতার গাল দুটি চুক্ষা করে ধরল।
ঈশিতা বুঝতে পেরে ছাড়ানোর চেষ্টা করতে পারছে না। চোখ দুটি বন্ধ করে স্টিল হয়ে দাঁড়িয়ে রইল। রাফি তো তার পিচ্চি বউয়ের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। অনেকক্ষণ যাবৎ ঠোঁটের স্বাদ নিচ্ছে, ছাড়ার নাম গন্ধ নেই। ঈশিতা তো চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তার বুকের সেই মাতাল করা আওয়াজ শুনছে। ফোনে কল আসতেছে রাফির, আর সেটার আওয়াজ শুনে ছাড়ানোর চেষ্টা করছে ঈশিতা। ঈশিতার এমন আচরণে বিরক্ত হচ্ছে রাফি। টাইট পুশ করে কামড় দিয়ে দিল ঈশিতার ঠোঁটে। আর ঈশিতা কাঁদো কাঁদো ফেস বানিয়ে ফেললো, মানে কেঁদেই দেবে। তাও ছাড়েনি রাফি, ও কিস করেই যাচ্ছে। ঈশিতা আর নড়াচড়া করেনি ভয়ে, চুপচাপ দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ পর রাফি ঈশিতাকে ছেড়ে দিল। ফোনটা পকেট থেকে বের করে দেখলো নিন্স কল করেছিল। কলটা ব্যাক করে কথা বলতে লাগলো। আর এদিকে ঈশিতার অবস্থা নাজেহাল। ঠোঁট ব্যথা করছে, প্লাস বুকের আওয়াজ আর এক আলাদা অনুভূতি। কল শেষ করে রাফি ঈশিতার সামনে দাঁড়ালো। ঈশিতা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাফি মুচকি এসে বলল, এটাও একটা গুণ। বাই দ্য ওয়ে, শিখেছো তো? আমি কিন্তু বেস্ট কিসার, ভালোভাবে তোমায় শিখাতে পারবো। ইফ ইউ ওয়ান্ট। আরও গুণ আছে, শিখবা? ঈশিতাকে আর পায় কে, দে দৌড়। রাফি হেসে দেয়, দেন আবার কল করে নিন্সকে। ঈশিতার মম ড্যাড চলে এসেছে বাংলাদেশ এয়ারপোর্টে। রাফি নিন্সের সাথে কথা বলে নিচে নেমে আসে। নিন্স ঈশিতা ড্যাডকে নিয়ে আসছে বাড়ির উদ্দেশ্যে। রাফি নিচে নেমে দেখে ঈশিতা ময়না আন্টির সাথে কিচেনে। রাফিও ওখানে গেল কিছু বলবে, ময়না আন্টি, আম্মু বলো। রাত্রে রাত্রে তোমার হাবি কি তোমায় কিস করতো? ময়না আন্টি যথেষ্ট শিক্ষিত, সো তার বুঝতে সময় লাগলো না। একটা ঢোক গিলে ঘুরে তাকাতেই রাফিকে দেখতে পেল। ময়না আন্টি এখন আরো লজ্জা পেল বেচারি। তাও হাসার চেষ্টা করে ঈশিতার দিকে তাকিয়ে বলল, মা, আমার তরকারি পড়ে যাচ্ছে। কথা কাটার চেষ্টা করে, জানো, আমাদের ভার্সিটিতে তো এই কিস অ্যাভেলেবেল হতো সকলের সামনে। আমি জাস্ট হা করে দেখতাম। টেনশন ফেস বানিয়ে, আচ্ছা ময়না আন্টি, তুমিও করেছো আঙ্কেলের সাথে, তাই না? ময়না আন্টি জোরে কেশে দিল। আর পিছনে রাফি হতবাকের মতো দাঁড়িয়ে। রাফি একটু বাঁকা হেসে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলে উঠল, ইস্যু ময়না আন্টিকে ছেড়ে তুমি তোমারটা বলো। তোমার হাবি তোমায় কিস করেনি? ঈশিতা স্যাড ফেস বানিয়ে বোকার মতো চেয়েই রইল। ময়না আন্টি হেসে দিল। ময়না আন্টি হাত মুছতে মুছতে বলল, বাবা, তোমার যে কত পরোটা বেলতে হবে এই পিচ্চি বউ নিয়ে। কেন আমাদের বেলতে হবে পরোটা? তুমি আছো না বেলার জন্য? ময়না আন্টি এবার জোরেই হেসে দিল। রাফি ময়না আন্টির দিকে তাকিয়ে বলল, ময়না আন্টি, নিশানার আমার জন্য পাস্তা বানিও, ডিনার করব না। আচ্ছা বাবা। রাফি গিয়ে ল্যাপটপ নিয়ে সোফাতে বসে পড়ল। পায়ের উপর পা তুলে সে কাজ করতে ব্যস্ত। এদিকে ঈশিতা তার এত বড় মাথাটা পরোটা কেন বেলবে সেই জায়গায় ঘামাচ্ছে। রাফি কাজ করতে করতে বলল, তোমার অত বড় মাথায় এত কিছু ভাবতে হবে না, বসে বসে টিভি দেখো। ঈশিতাও ভাবা বাদ দিয়ে রাফির পাশে বসে পড়লো টিভি দেখতে। রান্না বান্না শেষে ময়না আন্টিও ঈশিতার সাথে টিভি দেখতে বসলো। ময়না আন্টি টিভির দিকে তাকিয়ে বলল, এগুলো কি দেখো মা? কারো চেহারাই তো নেই বলের মতো দেখতে। রাফিও ঘুরে ঈশিতার দিক তাকালো। ঈশিতা মুখটা ছোট করে বলল, কাকে বলের মতো লাগছে? হ্যাঁ, ও হলো শিনচ্যান নুহারা, উমার 5 সাল। আর ও মোটেও বলের মতো দেখতে না, একদম প্রিন্সেসের মতো দেখতে। ময়না আন্টি আর কিছু বলল না। উনিও ঈশিতার সাথে শিনচেন দেখছে। ঈশিতা কিছুক্ষণ পরপর হেসে উঠছে। আর রাফি তা আর চোখে দেখছে। রাফির এখন মনে হচ্ছে সে হয়তোবা জীবনে কোনো ভালো কিছু করেছে, যার ফলে আল্লাহ তাআলা তাকে ঈশিতার মতো লাইফ পার্টনার দিয়েছেন। বড্ড ভালোবেসে ফেলেছি ঈশিতাকে। ওকে ছাড়া বাঁচার কথা তো এখন ভাবতেও পারবে না। হঠাৎই দরজায় কারো আওয়াজ পেয়ে রাফি ওখানে তাকাতেই দেখতে পেল নিশান এক মহিলাকে নিয়ে ভিতরে আসতেছে। ফর্সা, মাথায় কাপড় দিয়ে সুতি শাড়ি পরা, বেশ ইয়াং। ঈশিতা নাক ডলতে ডলতে সোফা থেকে উঠে দাঁড়াতেই মহিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দিল দৌড়। এক দৌড়ে মহিলাটিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আর ফুফাতে ফুফাতে বলল, মম। ঈশিতার মায়ের চোখে পানি টলটল করছে। তার বাচ্চা ইস্যুটাকে আজ কত বছর পর বুকে জড়িয়ে নিল। চোখের পানিগুলো বেয়ে পড়ছে। মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিয়ে অনেকটা সাউন্ড করে কেঁদে দিল। ঈশিতা তার মাকে একটু ছেড়ে নিজের চোখের পানি মুছে মায়ের চোখের পানিও মুছে দিল। তারপর মুচকি হেসে বলল, আমি আর ড্যাড তোমায় এতগুলো মিস করেছি। এত মিস করছিস বলেই তো আমাকে এখানে ফেলে চলে গিয়েছিস। তুমিও তো আসোনি আমাদের দেখতে। মুখটা ধরে, আমার ইস্যুটা কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। কপালে চুমু খেয়ে, গলা জড়িয়ে। আমার মমটা এখনো কত ইয়াং। পাগলি মেয়ে। ঈশিতার মা এবার সবার দিক তাকালো। পুরো বাড়ির দিক চোখ বুলিয়ে এখন আশেপাশে যারা দাঁড়িয়ে তাদের দেখায় ব্যস্ত। ঈশিতার মা মুখটা কুঁচকে বলল, ইস্যু, তোর ড্যাড কোথায়? আর ইনারা কারা? এটা কার বাড়ি? রাফি সোফা থেকে উঠে হাত পকেটে রেখে এগিয়ে আসে। কিছু বলবে তার আগে ইস্যু বলে ওঠে, মম, ড্যাড তো আমেরিকা, আর এটা ওনার বাড়ি। রাফির দিক দেখিয়ে,
তাহলে তুমি এখানে কেন? রাফি কিছু বলবে তার আগে ঈশিতা বলে উঠল, মম, এটা আমার হাবির বাড়ি, মানে রাফি রেজওয়ান। মুচকি হেসে চারপাশে সবার দিকে তাকিয়ে ঈশিতার মা এবার রাফিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো, তারপর করুণ গলায় বলল, আমার ছোট ইস্যুটার বিয়েও দিয়ে দিয়েছে আমাকে ছাড়া। এত রাগ তোর ড্যাডের আমার প্রতি? না মম, ড্যাড দেয়নি বিয়ে। এই সাইলেন্ট ম্যান নিজে জোর ঈশিতাকে থামিয়ে রাফি বলে উঠল, তো আন্টি বসুন, দাঁড়িয়েছেন কেন? রাফির কথা ঈশিতার মা রাফির সামনে গিয়ে মুখটা দু হাতে ধরে বলল, মাশাল্লাহ, একদম রাজপুত্র পাঠিয়েছে আমার ঈশিতার জন্য আল্লাহ। ঈশিতা সাউন্ড করে হেসে বলল, মম, একদম প্রিন্স চার্মিং এর মতো দেখতে, তাই না? ডেইরি মিল্কের মতো দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। ঈশিতার কথায় রাফির হেঁচকি শুরু হয়ে যায়, আর বাকি সবাই কিটকিটিয়ে হেসে ওঠে। ঈশিতার মা রাফির কপালে চুমু খেয়ে বলে, আমার এই বাচ্চা ইস্যুটাকে বুঝিয়ে দেখে রেখো বাবা। আন্টি, ডোন্ট ওয়ারি। আন্টি? আন্টিকে মা বলবা বা মম, যেটা ইচ্ছে। নিশান একটু সামনে এসে বলল। ঈশিতার মম রাফির দিক তাকালো, বুঝতে পারেনি কে, তাই রাফি বলল, আমার ভাই নিশান। ঈশিতার আম্মু নিশানের কান ধরে বলল, পাজি ছেলে, আমাকে হেনস্থা করে ছেড়েছে, আমাকে জোরপূর্বক তুলে এনেছে। আমাকে যদি বলতি আমার মেয়েকে আর জামাইকে দেখতে নিয়ে যাচ্ছিস, আমি তো দৌড়ে আসতাম। তুলে কি আর আনতে হতো? সরি। আচ্ছা হয়েছে। মামুনি বলে ডাকলে চলবে? গাল টেনে দৌড়াবে। ঈশিতার মম রাফির দিক ঘুরে রাফির মাথায় হাত বুলিয়ে বলল, তো বাবা, তোমার ফ্যামিলির বাকি সবাই কোথায়? নিশান বলল, মামুনি কেউ নেই, আমি আর ভাইয়া, আর বাংলাদেশে আসলে এই ময়না আন্টি রয়েছে। ঈশিতার আম্মু রাফির মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে নেই? আমি আছি তো, তোদের মায়ের মতোই। রাফির বার প্রচন্ড খারাপ লাগছে, জড়িয়ে ধরলো ঈশিতার মাকে। ঈশিতার মাও জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, মা বলতে পারবি না আমায়? মা পারবো। সবাই হেসে ওঠে। নিশান পিছন থেকে জড়িয়ে ধরে, ঈশিতা ড্যাব ড্যাব করে তাকিয়ে সব দেখছে, তারপর আস্তে করে বলল, এই মম, সবাইকে ছেড়ে, মা বলো। আমাকে একটু আদর করো না। ওরে আমার পাখিটারে। জড়িয়ে ধরে। রাফির মনে খুশির তুফান চলছে, আজ কত বছর পর মা শব্দটা বলেছে। ঈশিতার মাকে জড়িয়ে ধরে নিজের মায়ের মতো মনে হয়েছে, কিন্তু টেনশনও হচ্ছে, পারবে কি সবাইকে সেফ রাখতে? পারবে, না পারলেও পারতে হবে রাফিকে। ফোন বেজে উঠে রাফি নিন্স কল করেছে, তার মানে এসে পড়েছে। তাই রাফি বলে উঠল, ময়না আন্টি, মাকে নিয়ে উপরে নিয়ে যাও ফ্রেশ হতে। পরে যাই, মাত্রই তো এলাম, আর আমার তো বাসায় যেতে হবে। না, কোথাও যাওয়া চলবে না, এখানে আমার সাথে থাকতে হবে। ময়না আন্টি যাও। ময়না আন্টি নিয়ে উপরে চলে গেল। ঈশিতাও যেতে নিচ্ছিল, তখনই দরজা থেকে ঈশিতার ড্যাড বলে উঠল। প্রিন্সেস। ঈশিতা তাড়াহুড়ো করে সামনে তাকিয়ে কেঁদে দেয় বাচ্চাদের মতো করে। ঈশিতার ড্যাড প্রায় দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, প্রিন্সেস, কিছু হয়নি তো তোমার? রাফির দিকে তাকিয়ে, কিছু করেনি তো তোমায়? না ড্যাড, আরও নিজের হাতে খাইয়েছে। অনেক ভালো সাইলেন্ট ম্যান, কিন্তু বড় মাফিয়াও, তাই না ড্যাড? রাফিক এসে বলল, ইস্যু, তুমি যাও মায়ের কাছে, আমি একটু কথা বলি আঙ্কেলের সাথে। না, যাব না। চোখ রাঙিয়ে গো। ঈশিতা চলে গেল। রাফি গিয়ে সোফায় বসলো, ঈশিতার ড্যাডকে বসতে বলল, তারপর শান্ত গলায় বলল, আঙ্কেল, আপনি জানেন আমি একজন মাফিয়া। আমি ইস্যুর লাইফ রিস্কে ফেলতে চাইনি, বাট কি করব, ভালোবেসে ফেলেছি আপনার পিচ্চি মেয়েকে, থাকতে পারবো না ওকে ছাড়া। এখন আপনাদের লাইফের রিস্ক, তাই আমি চাই না আপনারা অন্য কোথাও থাকেন, এখানেই এই বাড়িতে আমাদের সাথে থাকবেন, তাতে আমি আপনাদের টেক কেয়ার করতে পারবো। আই হোপ আপনি বুঝেছেন আঙ্কেল। ঈশিতার মাকেও নিয়ে এসেছি এখানে। প্লিজ আঙ্কেল, আমি কী বা কে বা ঈশিতাকে কিভাবে বিয়ে করেছি এগুলি ওনাকে বলবেন না, কষ্ট পাবে। ঠিক আছে, যেমন তুমি ঠিক বুঝো, কিন্তু আমার মেয়ে। আঙ্কেল, আপনার চিন্তিত হওয়া জায়েজ, বাট ট্রাস্ট মি, আমি ইস্যুর কিছু হতে দেব না। আই হোপ সো। একটু টেক কেয়ারে রেখো, ও বড় হলেও মন মানসিকতা এখনো বাচ্চাদের মতো। চেঁচিয়ে উঠল ঈশিতা, পিছন থেকে আসছে আর বলছে, ড্যাড, আমি 18, আর আমার মন মানসিকতা তোমার থেকেও বড়। হ্যাঁ, তুমি ওনাকে আস করো। আমি আমেরিকা থেকে বাংলাদেশে নিজে নিজে এসেছি, তাও সেফটিতে। এটা কি কোনো বাচ্চা মন মানসিকতার মানুষ করতে পারবে? ভ্যাবাচাকা খেয়ে গেল ঈশিতার বাবা। কি করবে বা কি বলবে, কারণ এই কথাটা এখন উল্টো না বুঝলে 3 দিন যাবৎ পেঁচাবে তার মেয়ে। বেশ শান্ত গলায় বলল, প্রিন্সেস, আমি বলিনি
রাফি বলেছে। রাফি একবার ঈশিতার দিক তাকাচ্ছে তো আরেকবার ঈশিতার বাবার দিক। ঈশিতা এবার রাফির দিক কাঁদো কাঁদো ফেসে তাকিয়ে আছে, তাই ঈশিতার বাবাও লক্ষ্য করেছে। রাফি ভ্রু দুটি উঁচকিয়ে বলে উঠল, হোয়াট? তুমি কিড তো, তোমায় কিড বলবো না তো কি বলবো, বুড়ো? আর ওয়েট, আমি তোমার মায়ের কাছে যেতে বলেছি, দেন হোয়াই আর ইউ হেয়ার? ঠোঁট উল্টিয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা, মনে হয় কেঁদেই দেবে। এইসব দেখে ঈশিতার ড্যাডের শান্তি লাগছে। মেয়েকে নিয়ে সকল টেনশন চলে গেল মুহূর্তে। ঈশিতা কখনো তার বাপের কথা শুনতো না, আর রাফি সামান্য চোখ রাঙানোতেই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বড্ড হাসি পাচ্ছে ঈশিতার বাবার, তাও চুপচাপ বসে আছে, মেয়ে কি বলবে তা শোনার আশায়। ঈশিতা একবার তার বাবার দিকে তাকালো, তারপর রাফির দিক, ভ্রু দুটি নিচু করে ঠোঁট ভিতরে নিয়ে বলল, ড্যাড, টেল হিম, তুমি কি কখনো আমায় বকেছো? না প্রিন্সেস। আর এই লোক আমাকে মিনিটে মিনিটে বকে, আবার আমায় বাড়ি থেকে বের হতে দেয় না, বলে বাড়ি থেকে বাহিরে পা রাখলে খবর ছাপাবে আমার। রাফি ভ্রু কুচকে বলল, খবর ছাপাবো? রিয়েলি? কবে বললাম? ইয়া, তেমনি আই মিন কি যেন বলেছিলেন ভুলে গেছি। থাক, তোমার আর মনে করতে হবে না। আর নিশান? নিশান পিছনে দাঁড়িয়ে ফোন টিপছিল, আওয়াজ পেয়ে তাড়াতাড়ি এসে দাঁড়ালো সামনে। জি ভাইয়া। আঙ্কেলকে নিয়ে যাও উপরে মায়ের কাছে, ময়না আন্টিকে নিয়ে আসো। চলুন আঙ্কেল। ঈশিতার বাবা মুচকি হেসে বলল নিশানের সাথে, আজ তার জীবন সঙ্গিনীর কাছে যাবে এত বছর পর। ভুল করেছিল দুজনেই, ভুলগুলো ভুলে এক হবে আবার এই আশায় পা সামনে এগুচ্ছে ঈশিতার বাবা। ঈশিতার বাবার একটু ভয় করছে, কি বলবে। পিছন থেকে ঈশিতা বলল, ডোন্ট ওয়ারি ড্যাড, আজ মায়ের হাতে পেন্সিল নেই যে কোথা দিবে। হোপ সো। চোখ ঘুরিয়ে করুণ ফেস বানিয়ে উপরে যাচ্ছে ঈশিতার বাবা, আর রাফি ঈশিতার হাসি দেখছে। কি করে কাউকে বুঝাবে তার বুকের তীব্র যন্ত্রণাগুলো, কিভাবে বুঝাবে কতটা চায় সে ঈশিতাকে। তার প্রত্যেকটি অঙ্গের রক্ত শিরায় মিশে আছে ঈশিতা। যদি ঈশিতাকে বুঝাতে পারত কতটা ভালোবাসে সে তাকে, নিজেকে বড্ড অসহায় মনে হয়। অন্যদের মতো কেন বুঝাতে পারছে না তার ভালোবাসার মানুষকে যে সে কতটা ভালোবাসে। ঈশিতা রাফির সামনে উকিঝুঁকি দিচ্ছে, বাট নো রিয়াকশন, তাই মুখটা সামনে নিচ্ছিল। রাফি টান মেরে ঈশিতাকে নিজের কোলে বসিয়ে নেয়। ঈশিতা তো হতভম্ব, কি হলো। রাফি একটা ভ্রু কুঁচকে বলল, কি করছিলে? আমি? ঈশিতার ঘাড়ে নিজের মুখ স্লাইড করে, তুমি? কি হচ্ছে? সুরসুরি লাগছে তো। হাসার চেষ্টা করে, কারণ সুরসুরি না, এক আলাদা অনুভূতি হচ্ছিল। মাথা উঁচু করে, কোনো ফিলিংস আসছে না? কপাল ভাঁজ করে, হুম। মাথা নাড়িয়ে। তাই ওকে ফিলিংস ওঠাতে হেল্প করছি। ঈশিতা তো হ্যাবলার মতো তাকিয়ে আছে। রাফি তার ঠোঁট ঈশিতার মুখে দিক আনবে, তখনই ঈশিতা লাফ দিয়ে উঠে যায়। রাফি তো চোখ উঁচু করে তাকিয়ে আছে, তখনই উপর থেকে নিশান আর ময়না আন্টি নামছে। ঈশিতা এগিয়ে গেল নিশান আর ময়না আন্টির কাছে। নিশান মুচকি হেসে বলল, ভাবি। জি। কেমন আছো? যেমন রেখে গেছো। কেমন রেখে গেছি? খারাপ রেখে গেছো। আস্তাগফিরুল্লাহ। আমার এত সাহস আমি রাফি রেওজানের ওয়াইফকে কিনা আমি খারাপ রাখবো? নেভার। হয়েছে তোমার? আচ্ছা এটা বলো, কি কথা হচ্ছে ওনাদের? শুধু মামুনির কাদার আওয়াজ পেয়েছি। তাহলে অল ঠিক? ঠিক হলেই ভালো। রাফির দিক এগিয়ে, ভাই। ফোন টিপতে টিপতে, কাল মিটিং আছে, কখন টাইম দেব? 11টায়। নো ওয়েট, কার সাথে মিটিং? ডিজাইনারদের সাথে। ওকে। ভাইয়া, নিঞ্চও এসেছে। কোথায়? এই তো দাঁড়িয়ে আছে গেটে। আসতে বল। নিশান গিয়ে নিন্সকে নিয়ে আসলো। নিন্স এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাফির সামনে। রাফি ফোন পকেটে রেখে উঠে দাঁড়ালো, সাথে সাথে কষে থাপ্পড় দিল নিন্সের গালে। ঈশিতা চোখ বুজে ময়না আন্টির হাত খামচে ধরে, চুলগুলি নেড়ে রাগে আরেকটা থাপ্পড় লাগালো সেকেন্ড গালে। ঈশিতা ভয়ে জড়সড় হয়ে ময়না আন্টির পিছনে দাঁড়িয়ে আছে। নিন্স ঠায় দাঁড়িয়ে আছে। নিশান ও রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে নিন্সের দিকে। রাফি পকেটে হাত ভরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, নিজেকে বড্ড সাহসী ভাবছিস আজকাল। গড ড্যাম, যদি কিছু করে দিত ওরা তোর, আমি তো জানতেও পারতাম না। ভাই। শাট আপ নিন্স, তোর মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি না। তুই আমার বেস্ট গার্ল হলেও আমি তোকেও আমার ভাই ভাবি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? নিশান পাশ থেকে সামনে এসে দাঁড়ায় রাফির, ভীতু গলায় বলল, ভাই আর এমন করবে না, তাই না জিন্স? ভাই। রাফি রাগী চোখে তাকায় নিন্সের দিক, ভারী আওয়াজে বলে ওঠে, নিন্স, আই অ্যাম ওয়ার্নিং ইউ, আর কখনো তুই যাবি না জনসের গোডাউনে। আমি যদি জানতে পারি তাহলে জনস তোকে মারার আগে আমি মেরে বালি চাপা দিয়ে দিব। জি জি ভাই। রেগে চলে যায় সেখান থেকে রাফি। বড় বড় শ্বাস ফেলে নিশান। আর নিন্স নিন্স তো মাটিতে বসিয়ে পড়ে। এতটা ভয় পেয়েছিল বেচারা,
নিশানও কম সাহস নিয়ে মুখ খুলেনি। ময়না আন্টি কিচেনের দিকে যাচ্ছে, শাড়ির আঁচল ধরে পিছে পিছে যাচ্ছে ঈশিতা। বড্ড ভয় হচ্ছে রাফির কথা ভাবতেই। ঈশিতা কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলল, আল্লাহ, ওনাকে তো সবাই ভয় পায়। আমি ভেবেছি আমি একাই হয়তো এত ভয় পাই। কিনা থাপ্পড় দিল, এমন থাপ্পড় আমায় দিলে আমি বেডে সারা জীবনের জন্য পড়ে থাকবো। আবার মেরে বালি চাপা দিয়ে দেবে। আমি ড্যাডকে বলবো আমায় তার সাথে আবার আমেরিকা নিয়ে যেতে। কবে না কবে আমায় মেরে বালি চাপা দিয়ে দেয়, তারই ঠিক নাই। ময়না আন্টি খাবার রেডি করতে করতে বলল, কি হয়েছে মা, ভয় পেয়েছো? ও কিচ্ছু না, রেগে আছে তাই অমন করছে। রাগ কমলে আবার ঠান্ডা হয়ে যাবে। মাথা নাড়ালো। ময়না আন্টিকে হেল্প করছে ঈশিতা ডাইনিং এ খাবার সার্ভ করা। উপর থেকে হেসে হেসে কথা বলে নামছে ঈশিতার মা বাবা। দেখেই বোঝা যাচ্ছে সব ঠিকঠাক হয়েছে। ঈশিতা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো দুজনকে একসাথে। সব তো রাফির জন্যই হয়েছে, এটাই ভাবছে ঈশিতা। কিছুক্ষণের মধ্যে নিশানও পিছন থেকে এসে ডাইনিং এ বসে। ঈশিতার মা বাবাও বসে। ঈশিতা ময়না আন্টির পাশে দাঁড়িয়ে আছে। সবাই ওয়েট করছে রাফির। কিছুক্ষণ পর রাফি কারোর সাথে ফোনে কথা বলতে বলতে নিচে নামছে। মিটিংয়ে দেখা হচ্ছে। ওকে নিশান বলে দেবে, হোয়াই নট? ওকে। কল কেটে মাথা তুলে দেখে সবাই তার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। কল কেটে মাথা তুলে দেখে সবাই তার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। ফোনটা পকেটে রেখে ব্রুকুচকে তাকিয়ে বলল, হোয়াট? খাওয়া স্টার্ট করো সবাই। নিশানের দিক তাকিয়ে। নিন্স কোথায়? ভাইও মনে হচ্ছে। সবাই খাওয়া স্টার্ট করো। বলে রাফি পকেটে হাত ঢুকিয়ে হাঁটা ধরলো নিচের পিছনের রুমের দিকে। নিশানের পরের রুমই নিন্সেরও কেউ নেই। তাই ছোট থেকে রাফির কাছে বড় হয়েছে। রাফিকে স্বভাবে নিন্স, তাই বড্ড ভয় পায়। তেমনি নিজে জানও দিতে পারবে রাফির জন্য। তাই তো নিজের জীবনের ভয় না করে চলে যায় জনসের গোডাউন রাফিকে বাঁচাতে। রাফি মাথাটা ঝাঁকিয়ে ভিতরে প্রবেশ করলো। নিন্স তখন টুকটাক করে পুরো রুম ঘুরছিল ক্ষুধায়। বড্ড ক্ষুধা লেগেছে। রাফিকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। রাফি চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আমি ডাকলে খেতে যেতে হবে, তাছাড়া কি আসা যায় না? ভাই প্লিজ আর এমন করবো না। শিওর? হুম পাক্কা। ওয়েল, খেতে চলো। বলেই হাঁটা ধরলো রাফি পিছন থেকে। নিন্স বলে উঠল, ভাই হোয়াট? একটু হাক করবা? হাই। হেঁটে হাঁক করে ধরলো রাফিকে। রাফি নিন্সের মাথায় চুলে হাত দিয়ে বলল, নিশানের মতোই রয়ে গেলি। রাফিকে আরো একটু টাইট করে হাঁক করলো নিন্স। চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে এলো। রাফি বুঝতে পেরে মাথা উঁচু করে নিন্সকে বলল। লুক। নিন্স রাফিকে ছেড়ে তার দিকে তাকায়। কিচ্ছু হবে না আমার, গেট ইট। আর হলেও আল্লাহর ইচ্ছেই হবে, তাই আমায় নিয়ে তোদের টেন্স হতে হবে না। ভাই নো মোর ওয়ার্ড। খিদে পেয়েছে তো, চলো। রাফি আবার পকেটে হাত দিয়ে হাঁটা ধরলো। পিছনে নিন্স। ডাইনিং এর সামনে চেয়ারে রাফি বসলো। নিশানের পাশে নিন্স বসলো। মুখে হাসি ভরপুর নিন্সের। মায়ের পাশে বসে আছে ঈশিতা। সবাই খাওয়া স্টার্ট করলো। ঈশিতাকে তার মা খাইয়ে দিচ্ছে। আর চোখে ঈশিতাকে দেখছে রাফি। নিন্স আওয়াজ করেই বলল, ভাবি হুম চিনেছো? হুম নিশানের মতো আমার আরেকটা ভাই। ভাই পরে, আগে দেবর। ঈশিতা মুখ নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। সবাই খাওয়া দাওয়া করে নিজেদের রুমের দিকে যাচ্ছে। ঈশিতা তার মা বাবার সাথে উপরে তাদের রুমে চলে গেছে। অনেকক্ষণ যাবৎ বসে আছে রাফি তার রুমে। একটা বাজতে চললো, বাট ঈশিতার আসার খবর নেই। রেগে যাচ্ছে রাফি। মন তো চাচ্ছে এই মেয়েকে একটা আছাড় মারতে। ঈশিতা কখন থেকে তার মায়ের রুমে ঝুমুচ্ছে, তাও যাবে না রাফির রুমে। আজ বড্ড ভয় পেয়েছে রাফির আচরণে। জোর করে ঘুমিয়ে আছে তার মা বাবার সাথে। তখনই রুমে ঢুকে রাফি। রাফিকে দেখে ভয়ে উঠে পড়ে ঈশিতা। রাফি কোনো কথা না বলে ইস্যুকে কোলে তুলে নেয়। ঈশিতার কপাল আসমানে উঠে গেছে। মুখ টিপে হাসছে ঈশিতার মা বাবা। ঈশিতা ধরফর শুরু করেছে নিচে নামার জন্য। রাফির চোখ রাঙিয়ে তাকাতেই শান্ত হলো। রাফি মুচকি হেসে বলল, গুড নাইট মা। গুড নাইট আঙ্কেল। বলে চলে এলো নিজেদের রুমে। ঈশিতা কাঁদো কাঁদো ফেস বানিয়ে মুখ ঘুরিয়ে দেখছে। ঈশিতাকে রাখলো খাটে। ঈশিতা চুপচাপ বসে পড়লো। গেট লাগিয়ে ঈশিতার সামনে দাঁড়ালো। প্রবলেম কি? নিশ্চুপ। কথা বলছো না কেন? আপনি অনেক ভয়ানক। ভয়ানকের কি করেছি? আপনি নিন্স ভাইয়াকে মেরেছেন, তারপর আমার ফ্রেন্ড নিন্সকেও মেরেছেন। লিসেন, তোমার ফ্রেন্ডকে মারিনি, আমেরিকাতেই রয়েছে। আর আমার ভাইকে আমি মারবো, তাতে তোমার প্রবলেম কি? তোমায় তো আর মারিনি। ঈশিতা আর কিছুই বলল না। রাফি ঈশিতার দিক আগাবে, তখনই পুলিশ গাড়ির আওয়াজ আসে। রাফি ততটা খেয়াল করলো না, কিন্তু কিছুক্ষণ পর নিশানের বাইরে থেকে আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে নিচে যায় রাফি। নিচে নামতেই দেখতে পায় কমিশনার সহ আরো পুলিশ দাঁড়িয়ে আছে। রাফি নিচে নামতে কমিশনার সামনে এসে দাঁড়ায়। স্যার সরি, এমন সময় আসার। প্রবলেম কি? স্যার, জনস বাংলাদেশে এসে পড়েছে। কিছু পুলিশদের লাশ আর আপনার কিছু গার্ডদেরও লাশ পেয়েছে। কোথায়? স্যার পাশের রাস্তায়।
টেনশনে পড়ে গেল রাফি। পিছনে তাকিয়ে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে, সাইডে ঈশিতার মা বাবা। হঠাৎ ফোনটা বেজে উঠল রাফির। চারপাশে তাকিয়ে ফোনটা রিসিভ করতে, কেমন আছেন রাফি রেজওয়ান? প্রবলেম কি? আপনি তো আমার প্রবলেম। কি দরকার? আপনার ওয়াইফ। লিমিটে থাক। এটা প্লিজ বলো না, বড্ড মনে লেগেছে। তারপরেও তোকে ছাড়বো না আমি। 2 নম্বরের ব্রিজের পিছনের সাইডে আয়। খবরদার কাউকে আনবি না, দেখি তোর কত সাহস। ওয়েট। ফোনটা কেটে দিল রাফি। পুলিশদের সবকিছু বুঝিয়ে নিন্স আর নিশানকেও অনেক কিছু বলল, কখন কিভাবে অ্যাটাক করতে হবে। চুপচাপ দাঁড়িয়ে শুনছে ঈশিতা, চোখ দিয়ে পানি ঝরছে। রাফি বেরোবে, হঠাৎ পিছনে ঈশিতাকে দেখে অবাক হয়ে গেল। ঈশিতার সামনে গিয়ে বলল, কাঁদছো কেন? আপনি কোথাও যাবেন না? কেন? যাবেন না মানে যাবেন না? কিছু সময় লাগবে, এসে কথা বলছি, কেমন? হাত ধরে। কোথাও যাবেন না প্লিজ। রাফি দেখলো সবাই তাদের দিক তাকিয়ে। ঈশিতা কাঁদছে, তাই হালকাভাবে জড়িয়ে বলল, আচ্ছা, মাত্র 1 ঘন্টা দাও, এসে তারপর কথা বলছি, কেমন? না, আপনি যাবেন না কোথাও। যদি কিছু হয়ে যায়? কিছু হলেই বা কি? কিছু হইলেই বা কি মানে? আমার কি হবে? আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাই ওরে আমার পিচ্চি বউ রে। আচ্ছা বলছি তো, তুমি ঘরে গিয়ে চোখ বন্ধ করে 1 ঘন্টার জন্য বসে থাকো, আমি তার মধ্যে এসে পড়বো। প্রমিস? হুম। কপালে চুমু খেয়ে বেরিয়ে পড়ল রাফি। রাফি যাওয়ার 30 মিনিট পর পিছনে নিন্স, নিশান আর বাকি পুলিশ সব বেরিয়ে পড়ে। গোডাউনের কাছে যেতেই দেখে সব শান্ত হয়ে আছে। নিশান আর নিন্স তাড়াহুড়ো করে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই জন্সের সাদা নিথুর পড়ে আছে উপর হয়ে, পাশে বাকি অনেকের। বুকে তীব্র আওয়াজ করছে নিশান আর নিন্সের বুকে। কিছু দূর ঢুকতেই দেখতে পায় রক্তাক্ত রাফি নিচ থেকে ওঠার চেষ্টা করছে। দৌড়ে গেল নিশান আর নিন্স, রাফিকে ধরে গাড়িতে বসালো। পুলিশ বাকিদের দেখছে। জন্স মারা গিয়েছে, সাথে বাকি কয়েকজন। গাড়ি চলছে, পিছনে রাফির মাথা ধরে বসে আছে নিশান। ফার্স্ট গাড়ি ড্রাইভ করছে নিন্স। এত রাতে হাসপাতালও বন্ধ। উপায় না পেয়ে চেনা জানা নিজেদের ডক্টরকে উঠে জাগালেন। ছোট একটা হসপিটালে চেক আপ হচ্ছে রাফির। বেশি কিছু না, শুধু মাথায় আঘাত পাওয়া রক্তটা বেশি বেরিয়েছে। পেইনের ওষুধ আর রক্তগুলি মুছে দিল। প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে মাথায়। হালকা তাকিয়ে চারপাশে দেখে বলে উঠল, বাসায় চলো। হুম। রাফিকে খুবই সাবধানে নিয়ে উঠালো গাড়িতে। নিন্স গাড়ি চালাচ্ছে আর বলছে, ভাই কিভাবে কি হলো? বোমা ফিট করে রেখেছিল, আমি দেখতে পেয়ে দূরে চলে যাই, আর বাকিরা মারা যায়, বাট জন্স না। জন্সকে শ্যুট করে দেই। হঠাৎ পিছন থেকে লোহা দিয়ে বাড়ি মেরে ও নিচে লুটিয়ে পড়ে, সাথে আমিও। বাড়িতে পৌঁছালো। রাফিকে দুপাশ ধরে নিয়ে এগুচ্ছে নিশান, নিন্স। সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। ঈশিতা এক প্রকার দৌড়ে আসে রাফির দিক, চোখ দিয়ে পানি ঝরছে। রাফি মুচকি এসে সামনে এগিয়ে গেল। ঈশিতাকে দেখে নিশান, নিন্স ছেড়ে দিল রাফিকে। রাফি মুচকি এসে হাত বাড়িয়ে দিল ঈশিতার দিক। চোখ মুছে রাফির হাত ধরে রুমের দিকে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিয়ে নিজে পাশে বসে পড়ল। রাফি একটু হেসে বলল, কি হয়েছে? আপনাকে বলেছিলাম যেতে না। ফিরে এসেছি তো। কি হাল করে এসেছেন? তো কি হয়েছে, বেঁচে আছি। নিশ্চুপ ঈশিতা। আচ্ছা এখন বলো, তখন কাঁদলে কেন? আমাকে তো তোমার পছন্দ না, ড্যাডির সাথে আমেরিকা চলে যেতে চাও, তাহলে আমার কিছু হলে তোমার কি? আপনি অনেক পচা। কেন? আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু বলেননি। যাও, মানলাম। মানলাম মানে? এখন বলেন। কেন অ্যান্সার দেবে? শরম পেয়ে রাফি ঈশিতার কোমর জড়িয়ে নিজের সাথে ঘেঁষে বসিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, সাইলেন্ট ম্যান। বলেই জড়িয়ে ধরলো রাফিকে। মুচকি হেসে রাফিও জড়িয়ে ধরলো ঈশিতাকে। দুজন দুজনকে টাইট করে জড়িয়ে রয়েছে। ভালোবাসা প্রকাশ পেল তাদের। রাফির চোখ দেখে বুঝে নিল ঈশিতা তার ভালোবাসা। দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়ে চলতে থাকুক তাদের খুনসুটি সংসার। তাহলে আমরাও বিদায় নেই। সমাপ্ত।